পড়াশোনা চলতেছে? ওকে, ফেসবুক লাইভে যারা আছেন লাইভটাকে শেয়ার করে দেন সবাই। আচ্ছা, অনেকে নিউ থার্ড ইয়ারের গ্রুপটাতেও কাজটা দিতে পারেন। মোটা কে আছেন আমাদের এখানে? মোটা জি ভাইয়া আছি। নিউ থার্ড ইয়ারের গ্রুপগুলোতেও দিতে পারেন। তাদেরকে একটু আমন্ত্রণ নিমন্ত্রণ দিচ্ছি তো, আসতে বলছিলাম, যদি আসে যতটুকু জানতে পারবে বা শিখতে পারবে। ও শিট। ওকে, তো আজকে মূলত আমরা আলোচনা করব কোন বিষয়টা? কোনটা আলোচনা করব? রেস্টোরেশন এন্ড 18th century ফিকশন। আলোচনা করব হচ্ছে রবিনসন ক্রুশো। কে লিখেছে? ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো। রবিনসন ক্রুশো নিয়ে আলোচনা, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই যে টাইটেলটা রয়েছে সেটা কি? রবিনসন ক্রুশো, তাই না? এবং রবিনসন ক্রুশো যে অরিজিনাল যে টাইটেলটা, আরেকটা টাইটেল আছে, কি নাম সেটার কে বলতে পারবেন? কি বলতে পারবেন? না ভাই। এটা মুখস্থ রাখতে হবে না? The life and strange surprising adventures. The life and strange surprising yes adventures of Robinson Crusoe. Robinson Crusoe of Work Mariner of এটা হচ্ছে তার ফুল টাইটেল। ফুল টাইটেলটা কি? দ্য লাইফ এন্ড স্ট্রেঞ্জ সারপ্রাইজিং অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো অফ ইয়র্ক মেরিনার। ইয়র্ক হচ্ছে একটা শহর। এটা হচ্ছে কি ভাইয়া বইয়ে তো অফ ইয়র্ক মেরিনার দেওয়া নাই, শুধু আচ্ছা রবিনসন ক্রুসো পর্যন্ত আছে, তাই না? ঠিক আছে। জি ভাইয়া। জি ভাইয়া। চাইলে এ পর্যন্ত লিখতে পারবেন, সমস্যা নেই, এটার প্রয়োজন নাই, দরকার নেই, এই পর্যন্ত হলেই হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফুল টাইটেল অফ রবিনসন ক্রুসো। এটা হচ্ছে কি একটা নভেল। এটা কি একটা নভেল? এটা হচ্ছে একটা নভেল। এটার সেটিংসটা মূলত কোথায় কোথায় ঘটে? সেটিংসটা কোথায়? একটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো একটা ডেজার্ট আইল্যান্ড, যেখানে আসলে কোনো মানুষ বসবাস করে না, সেরকম একটা দ্বীপের মধ্যে
ছিল এর সেটিংসটা। এছাড়াও রয়েছে ব্রাজিল, তাই না? আফ্রিকা, ইংল্যান্ড ছিল, সাউথ আমেরিকা ছিল। যদি আমি এখানে লিখে দেই সেটিংস, কোথায় কোথায় পাবো আমরা সেটিংস? একটা আইল্যান্ড, তারপর হচ্ছে ইংল্যান্ড, তারপর হচ্ছে সাউথ আমেরিকা, তারপর হচ্ছে ব্রাজিল, তারপর কি আফ্রিকা, মরক্কো। এগুলো হচ্ছে আমাদের সেটিংস। এই জায়গাগুলোতে বেশ কিছু ঘটনা ঘটবে। বুঝতে পারছি? জি ভাই। এটা কত সালে প্রকাশ হয়? 1719 সালে। পাবলিশড 1719। বেসিক ইনফরমেশন। তো আমরা যেহেতু ডিটেইলস আলোচনা করব না, মেইন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং কোশ্চেন অ্যানালাইসিস যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং এগুলো জাস্ট জানার জন্য জেনে রাখলেন, পরীক্ষায় লাগলে লাগতেও পারে, পরীক্ষা আসলে আসতেও পারে, বলা যাবে। ওকে, আচ্ছা, ক্যারেক্টার গুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে কি ক্যারেক্টার পাবো? রবিনসন ক্রুসো, তাই না? নিজে একজন রবিনসন ক্রুসো। অর্থাৎ ন্যারেটিভ স্টাইলটা কি এটার বলেন তো? ফার্স্ট পারসন না থার্ড পারসন? এই যে হ্যালো, মিউট কইরা লন, কিটা কথা বলতেছে? আবার হেসাটা খালি বাসাতে বুঝাবো গা। হ্যাঁ ঠিক আছে, খালি ভাষার মধ্যে কি হইছে? তারা নাই আপু, মেলাদিন পর আপনাকে দেখলাম, গতকাল ক্লাসে ছিলেন না? নাম দিছে প্যারা নাই, কিন্তু তার জীবনে বহুত প্যারা শুনতেছি। আমার কথা মনে হয় শোনে না। কারা কারা ক্লাসে আসেনি দেখি তো, এদের গণপিটুনি হবে। আমি কি সবাই চিনি? আমি তো সবাই চিনি। প্যারা নাই তো আসে তো গিয়া। কি হইছে? প্যারা নাই কি হইছে? এই লাইভে যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন। আপনারা যারা আছেন লাইভটাকে একদম ফুললি শেয়ার করে দেন। লাইভটা যত বেশি শেয়ার হবে আমাকে ক্লাসটা নিতে তত বেশি ভালো লাগবে। বুঝলেন ব্যাপারটা? বুঝেন না তো আপনারা ব্যাপারটা। আচ্ছা, এটা হচ্ছে ন্যারেটিভ স্টাইলটা হচ্ছে ফার্স্ট পারসন। ন্যারেটিভ স্টাইল মূলত দুই ভাবে হয়, ফার্স্ট পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে যখন যে ব্যক্তির সাথে ঘটনাটা ঘটে সে নিজেই বলে, সেটা হচ্ছে ফার্স্ট পারসন। আবার যে রাইটার রয়েছে কারো কাছ থেকে শুনে লিখে, সেটা হচ্ছে থার্ড পারসন। তো ক্রুশো এখানে মূলত তার ওন স্টোরিটা, তার যে নিজের গল্পটা রয়েছে নিজেই বলে, এজন্য এটা হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, এখানে যে ওইটা তো শুনে লিখছিল, ওটা কি তাহলে থার্ড পারসন? না, এটা হচ্ছে ফার্স্ট পারসন। ক্রুশো যখন নিজে, অর্থাৎ এখানে আমার মেইন প্রোটাগনিস্ট কে? ক্রুশো, তাই না? সে যখন নিজেই বলছে তার নিজের গল্পটা, তখন সেটা ফার্স্ট পারসন। আবার অন্য কোনো ব্যক্তির দ্বারা যদি কেউ শুনে থাকে তাহলে সেটা থার্ড পারসন। আচ্ছা, থিমস, এখানে থিমস গুলো মূলত আমরা কি কি পাবো? সার্ভাইভাল। আসলে একটা আইল্যান্ডের মধ্যে একটা ব্যক্তি কিভাবে আসলে সার্ভাইভ করলো সেই বিষয়টা অ্যাজ আ থিম হিসেবে এখানে ব্যবহার হবে। কলোনিয়ালিজম, উপনিবেশবাদ, এটা একটা থিম হিসেবে ব্যবহার হবে। সিভিলাইজেশন, সভ্যতা, এটা একটা থিম হিসেবে ব্যবহার হবে। কিভাবে? কলোনিয়ালিজম, অর্থাৎ এই উপনিবেশবাদ, অর্থাৎ তিনি একটা আইল্যান্ডের মধ্যে একাই বসবাস করতেছেন, ফাইনালি সেই পুরো আইল্যান্ডের দায়িত্ব তার কাছে, এবং সে সেখানে অন্য কারো কাছে দায়িত্ব দিয়ে চলে যায়। অর্থাৎ সাম্রাজ্যবাদ, একটা জায়গাতে সেটা কি আধিপত্য বিস্তার করতেছে, লাইক দ্যাট, এরকমটা। রিলিজিয়ন এন্ড ফেথ, রিলিজিয়নটা আমরা কিভাবে পাবো? কারণ এইখানে এই নভেলটাতে রবিনসন ক্রুশো যখন কি হয়, একটা তার শিপরেক হয়, অর্থাৎ তার শিপটা কি হয়, ভেঙে চুরে স্ট্রমের মধ্যে দিয়ে ভেঙে যায়, সে একটা দ্বীপের মধ্যে চলে যায়। তখন সে তার
ভুলটা বুঝতে পারে, এবং সেই শিপ থেকে সে একটা বাইবেল নিয়ে গেছিল। বাইবেল নিয়ে যাওয়ার পরে গডের কাছে অনুতপ্ত হচ্ছে, গডের কাছে অনুতপ্ত হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে সে বলতেছে আমার পাপ হয়েছে, ভুল হয়েছে, সে অনেক পাপ করেছে। সেই ভুলগুলো তো ডেইলি সে বাইবেল পড়াশোনা করে তার মনের শান্তির জন্য। দেন ফেইথ, বিশ্বাস, গডের প্রতি তার বিশ্বাস রয়েছে, তিনি আমাকে মাফ করে দিবেন, কাইন্ড অফ। আচ্ছা, ম্যান ভার্সেস নেচার, ম্যান ভার্সেস নেচার, এখানে মানুষ এবং নেচার, অর্থাৎ তিনি একা একটা ব্যক্তি কিভাবে আসলে সার্ভাইভ করলো, প্রকৃতির সাথে তাল মিলিয়ে তাকে বেঁচে থাকার জন্য কি কি করতে হবে, সব প্রয়োজনীয় কাজগুলো সে করেছে। অর্থাৎ এখানে আমরা একটা মানুষের জীবনের বাহ্যিক দিকটা, অর্থাৎ জীবনটাকে চালিত করার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো সুন্দরভাবে। আমাদের প্রশ্নগুলো রয়েছে কিন্তু ওরকমই কিছু একটা, সিন, তার সিন রয়েছে, পানিশমেন্ট রয়েছে, শাস্তি কি পেলো, পাপ কি করছে, তারপরে হচ্ছে থিম গুলো আছে মোস্ট প্রবাবলি দেখতে হবে। তারপরে কি আছে যেন, আরেকটা প্রশ্ন আছে কি যেন, মানে তার যে লাইফটা রয়েছে এরকম কি একটা প্রশ্ন আছে, আমরা দেখবো, আলোচনা করব। আগে পুরো নভেলটা সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, রবিনসন ক্রুশো, কারণ আমরা দেখতেই পাবো যে এখানে আমাদের যে টাইটেলটা রয়েছে রবিনসন ক্রুশো, তাকে ঘিরেই মূলত আমাদের এই উপন্যাসটি। এই ব্যক্তিটাই হচ্ছে আমাদের এই নভেলটার প্রোটাগনিস্ট বা মূল ক্যারেক্টার বা মেইন ক্যারেক্টার। বোঝা গেছে? তো রবিনসন ক্রুশো একজন জি ইয়াং ভাইয়া। পার্সন ছিল। কি পার্সন ছিল? ইয়াং পার্সন ছিল। কোথায় তার বাসা ছিল? ইংল্যান্ডে। ইংল্যান্ডে বসবাস করত। তো তার নামটা এরকম ছিল মূলত, রবিনসন ক্রুটসনার, কুটসনার, কুটসনার, রবিনসন কুটসনার। কিন্তু তাকে ডাকা হতো কি বলে? ক্রুশো বলে ডাকা হতো। এই ক্রুটসনারটাকে এইভাবে না বলে তারা ক্রুশো বলতো। এই রবিনসন ক্রুশো এরকমটা ছিল। তো সে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করত, মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করতো কে? এই রবিনসন ক্রুশো। তো রবিনসন ক্রুশোর বাবা যে ছিলেন তিনি একজন রিলিজিয়াস পার্সন ছিলেন, তার মাও একজন রিলিজিয়াস পার্সন ছিলেন। তো তার বাবা মূলত চাইতো যে সে আসলে একটা ভালো একটা জীবন যাপন করুক, কারণ মিডল ক্লাস ফ্যামিলির যে সন্তানরাই থাকুক না কেন তারা সবাই চায় ভালো একটা দিন, কোনো একটা কাজ করুক সে বা কোনো একটা জব করুক সে, দিন ভালোভাবে একটু গেলেই হলো। তাদের চিন্তা ভাবনা কিন্তু এরকম, তাই না? মোস্ট প্রবলেম ছেড়ে গেছে। এখন কি লাইভটা চলতেছে নাকি কাইটে গেছে? একটু চেক দিবেন, কমেন্ট করেন তো, কমেন্ট করে কোন আমারে লাইভটা কি আসলে চলতেছে নাকি গেছে গা কাইটে? ভাইয়া লাইভের লিংকটা কিন্তু মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয় নাই। এই লাইভের লিংক কেন মেসেঞ্জার গ্রুপে দেন নাই আপনারা? এই লাইভে দেখা পাবলিক গুলা চলছে লাইভ, চলতেছে লাইভ, চলতেছে ভাইয়া, লাইভ চলতেছে। চলতেছে লাইভ। জি ভাইয়া। গুড, ফাতেমা জোহরা, গুড, ভেরি গুড। সবাই কমেন্ট করে দেন, কমেন্ট করেন, কমেন্ট করেন। চলতেছে, চলতেছে। চলে তো, গুড, চলে, চলে, ওকে, ডান। যেহেতু চলতেছে আমরা তাহলে চালিয়ে যাই। এই লাইভের লিংকটা শেয়ার, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দেন সবাই। আচ্ছা, ওকে। তো সে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। আমাদের এভাবে একটু কষ্ট করে ক্লাসটা করতে হবে যেহেতু ইলেকট্রিসিটি হ্যাজ গন, কিছু করার নাই। তো তিনি একজন রিলিজিয়াস পার্সন ছিল, কিন্তু এই তার বাবা মূলত চাইতো যে সে একজন লয়ার হবে। রবিনসন ক্রুশো কি হবে? একজন
লয়ার লয়ার আইনজীবী হবে। হবে, আইনজীবী হবে এটা চাইতো, মানে একটা জেন্টলম্যান হিসেবে সমাজের মধ্যে বিলং করবে। কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে আমাদের তার বাবা অ্যাডভাইস দেয় যে আসলে এরকম একটা কথা বলে যে মিডল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে খুব হ্যাপিয়েস্ট হয়, মিডল ক্লাস ফ্যামিলিতে যারা মূলত বিলং করে তারা হ্যাপিয়েস্ট হয়। কেন হ্যাপিয়েস্ট হয়? কারণ মিডল ক্লাস ফ্যামিলিতে খুব এরকম ঝামেলা টামেলা এরকম খুব একটা কম থাকে। অন্যদিকে রিচ যে ফ্যামিলি গুলো রয়েছে এদের অনেক প্রবলেমস থাকে, অনেক প্রবলেমস থাকে। আর অন্যদিকে যারা পোর রয়েছে, অর্থাৎ মিডল ক্লাস যেটা মিডল ক্লাস, তারা হয় হ্যাপি। রিচ মেনি প্রবলেমস। অন্যদিকে পোর যারা, তাদের অনেক সাফারিং হয়, সাফারিংস, অনেক সমস্যার মধ্যে ভোগে তারা। তো ঠিক সেরকমই যে আসলে মিডল ক্লাস, এই জন্য বলছে তারা যেহেতু মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে যে তুমি অ্যাজ এ জেন্টলম্যান হিসেবে সমাজের মধ্যে বিরাজ করবা, কোনো একটা চাকরি করবা, লয়ার হবে, এরকম তার বাবা তাকে অ্যাডভাইস দেয়। বুঝতে পারছেন? এখন তার জি ভাই। অ্যাডভাইস যদি আসলে মা বাবার অ্যাডভাইস উপদেশ যদি কেউ আসলে অমান্য করে, অবমাননা করে, তাহলে তার জীবনে কি সুখ শান্তি আসবে? না ভাইয়া। আসবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনাদের মা বাবার কথা, প্রতিটা কথা শুনবেন। তারা অলওয়েজ আপনার ভালো চায়, তারা অলওয়েজ আপনার ভালো চায়। হ্যাঁ, এখন হয়তোবা আপনার মতামতের সাথে দ্বিমত থাকতে পারে, আপনার মতামতের সাথে দ্বিমত থাকতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কনভিন্স করতে হবে, দেখো বিষয়টা এরকম এরকম এরকম, যে আমি মানে আপনাকে বোঝাতে হবে তাদেরকে, আপনাকে কনভিন্স করতে হবে। যদি আপনার সেটা প্রয়োজন হয়, নিতান্তই প্রয়োজন হয়। আমি কোনটার কথা বলছি কোন দেখি, কোন দেখি কোনটার কথা কইছি? ভাইয়া জানি না। হ্যাঁ, সবাই বুঝে ফেলছে, আপনি বোঝেন নাই। এই কে কে বুঝছেন বলেন দেখি, কে বোঝেন নাই? ভাইয়া আমিও না ভাইয়া বুঝি নাই। ভেঙ্গে বলেন ভাইয়া। আসলে না ভাইয়া বুঝি না, একটু বুঝায় বলেন না। হ্যাঁ, বুঝাই বলবো, কেউ বুঝেন নাই, আপনারা এত বোকা আমার জানা ছিল না। আসলে আপনার পছন্দের মানুষ থাকতেই পারে। এখন আপনি যাকে পছন্দ করেন তার সাথে আপনার বাপ মা কিন্তু সহজে বিয়ে দিতে রাজি হবে না, এটা ন্যাচারাল। প্রত্যেকটা মা বাবা এরকমটাই দেখে, সবসময় চিন্তা করে তারা ভালো কোনো ফ্যামিলি দেখে শুনে বিয়ে দিবে ছেলে অথবা মেয়েকে, এরকম না। এখন আপনার যদি সেটা প্রয়োজনীয় হয়, তাকেই প্রয়োজন হয়, তাহলে আপনাকে তাকে কনভিন্স করতে হবে যে এরকমটা এরকমটা, সে ভালো হবে, পরবর্তীতে ভালো কিছু করবে, এই সে এমনি বুঝায় আপনাকে কনভিন্স করতে হবে। এখন আপনি যদি তাদের কথা অমান্য করে তাকে নিয়ে পালাইয়া যান, তাহলে কিন্তু সমস্যা হইয়া পড়িবে। সুতরাং এই কাজটি কখনো করা যাইবে না, করা যাইবে না। তাহলে কি করিতে হইবে? তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। ক্লিয়ার? লাইভ লিসন দিয়ে দিলাম একটা। জি ভাইয়া। জি ভাইয়া অ্যারেঞ্জ করতে হবে। আমি অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলিনি, কনভিন্স করতে হবে, পছন্দের মানুষ থাকতে পারে। একটা কথা হইছে কি ভাইয়া, কোসে এমনি লাগাইলেও চুলকায়, অমনে লাগাইলেও চুলকায়, এর থেকে নিজে ইচ্ছেতে লাগানো ভালো। আচ্ছা, ওকে, নেক্সট পার্ট। অর্থাৎ তার বাবা তাকে উপদেশ দিল এরকম যে আসলে মিডল ক্লাস ফ্যামিলি যারা রয়েছে তারা কি ভালোভাবে চলে, সুখে শান্তিতে থাকতে পারে, তাদের কোনো খুব একটা বেশি ঝামেলা থাকে না। অন্যদিকে যারা ধনী পরিবারের থাকে তারা কি অনেক প্রবলেম ফেস করে। অন দা আদার সাইড পোর পিপল যারা রয়েছে তাদের অনেক সাফারিং, তাদের দুঃখ কষ্ট, দুমুঠো খেতে, তিন বেলা খেতে তাদের অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। তো এখানে বলে যে যে তাকে ওয়ার্ন করে যে তুমি যদি আসলে যদি কেউ বাপ মায়ের কথা অমান্য করে তাহলে তার অবস্থা ভালো হয় না। আমার শেষ পরিণতি দেখতে পাবো কুশের অবস্থা খুবই খারাপ হয়েছে। এখানে তার ইচ্ছাটা ছিল সে ভয়েজ, সমুদ্র যাত্রা করবে, সমুদ্রের মধ্যে যাবে, জাহাজে করে ঘুরে বেড়াবে, সমুদ্র যাত্রা করবে, এটা রবিনসন ক্রুশোর ইচ্ছা ছিল, উইশ ছিল। না, তার এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগে না। তার মাও তাকে থামানোর চেষ্টা করে না, তার মাকে বোঝানোর চেষ্টা করে সে। তার মা বলে না, তোমার বাবার বিরুদ্ধে আমি কিছু বলতে পারবো না, তোমার ওইদিকে না যাওয়াই ভালো হবে, তুমি এদিকেই মনোনিবেশ করো, এরকমটা বোঝায়, কিন্তু বোঝে না, পোলাটা বোঝে না। তার স্বপ্নটা হলো কি সে অ্যাডভেঞ্চারাস হবে, সে অ্যাডভেঞ্চার করবে, এরকম তার ইচ্ছা। বোঝা গেছে? তো এতে করে সে তার প্রথম যে জার্নি, ফার্স্ট জার্নি,
ফার্স্ট জার্নি। দেখেন ভাইয়া না পুরা, আমি কিন্তু ফুললি সামারাইজ করতেছি না, মেইন মেইন যে ইভেন্টস গুলো রয়েছে, ঘটনা ইনসিডেন্ট গুলো রয়েছে সেগুলো আমি বলতেছি, যাতে করে আপনার এই যতটুকু বলতেছি এতটুকু খুবই মাথায় থাকে। আচ্ছা, 19 বছর বয়সে, 19 বা 20 বছর বয়সে, 19 বছর বয়সে তার ফার্স্ট জার্নি, সে বাসা থেকে বের হয়ে চলে যায়, লেফট দ্য হোম, লেফট, সে বাসা থেকে চলে যায়, কিন্তু উইদাউট কি টেলিং হিজ প্যারেন্টস, তার মা বাবাকে বলে না, না বলেই সে বাসা থেকে চলে যায়। এই কাজটা করা যাবে কখনো? পারমিশন। উইদাউট পারমিশন, সে লেফট। তাহলে কি এই কাজটা করা যাবে? না ভাইয়া। তো সে তার মা বাবাকে না বলে চলে যায়। তো একটা তার বন্ধু ছিল, বন্ধুর বাবা শিপ ক্যাপ্টেন ছিল, ওই শিপের মধ্যে চলে যায়, তাদের প্রথম যাত্রা হয়। কিন্তু এই প্রথম যাত্রার মধ্যে তার তো কোনো পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। অর্থাৎ আপনি যখন প্রথমে কোনো শিপে বা জাহাজে উঠবেন, দেখবেন আপনার মাথা ঘোরাবে। অনেকে কিন্তু বাসে উঠলে মাথা ঘোরায় না, মুভি পায় না? জি ভাইয়া। এরকমটা হবে যে প্রথমে আপনি যদি ধরেন, আমার কিন্তু ওরকম অভিজ্ঞতা নাই এখনো শিপে ওঠার, আমি যদি উঠি হয়তো আমারও এরকম এই প্রবলেমটা হবে। কিন্তু যার যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই, সে একটু অসুস্থতা ফিল করতেছিল, সাথে আবার কি একদম ঝড়ো বাতাস শুরু হয়ে গেল, সবকিছু মনে হয় তছনছ করে ফেলবে, এরকম একটা অবস্থা। অলমোস্ট যে শিপটা রয়েছে এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল, এবং পাড়ের খুব কাছাকাছি কোন রকমে এসে তার বেঁচে গেছিল। এবং এখানে তার বন্ধুর বাবা তাকে গালাগাল করে, ক্যাপ্টেন তাকে গালাগাল করে, হ্যাঁ তুমি অপয়া, এই সেই, তোমার জন্য আজকে এই অবস্থা, তুমি ভুলেও তো তোমার জীবনে আর কোনোদিন শিপে উঠবে না, এরকম করে গালাগাল করে, এবং সেখান থেকে তারা চলে যায়। ক্লিয়ার? জি ভাইয়া। এরকম হওয়ার পরে যখন আসলে তারা বেঁচে গেল, মানে কোনোভাবে বেঁচে যাওয়ার পরে সে আবার ইংল্যান্ডে ঘুরে টুরে আবার তার বাসার মধ্যে আসে। বাসার মধ্যে এসে কিছু কেনাকাটা করছিল, ওগুলো বেচা বিক্রি করে টাকা পয়সা যা হয়েছে সেগুলো নিয়ে আসে। ওকে ফাইন। তখন সে প্রমিস করে যে আমি এই ভুলটা আর করবো না, আমি আর সমুদ্র যাত্রায় যাব না। সেটা প্রতিজ্ঞা করে, প্রমিস করে যে আমি আমার বাপ মায়ের কথা শুনি নাই দেখে আজকে এই অবস্থা, আল্লাহ আমারে বাঁচায় দাও এবারের মতো, আমারে বাঁচায় দাও এবারের মতো, নেক্সট টাইম থেকে এই ভুল করুম না, এরকম করে সে প্রতিজ্ঞা করে। বোঝা গেছে? মানে জি ভাইয়া। সে বাসায় যাবে, নেভার গো টু সি এগেইন, সে সমুদ্রে আর যাবে না, কখনো আর সমুদ্রে যাবে না, এরকম প্রতিজ্ঞা করে। কিন্তু সে তার প্রতিজ্ঞা ভেঙে ফেলে। অর্থাৎ এটা ফার্স্ট ভয়েজ ছিল, ফার্স্ট জার্নি। তাহলে সেকেন্ড যে ভয়েজ, ফার্স্ট জার্নিটা কয় দিনের ছিল ওনার? এটা তো ফার্স্ট জার্নি কয়দিনের ছিল, এটা কোনো পরীক্ষায় আসবে না। ফার্স্ট জার্নি তার কত দিনের ছিল? বুঝতে পারছেন কতদিনের ছিল? আমি সঠিক জানি না কতদিনের ছিল, আমিও জানি না, এটা পরীক্ষাও আসবে না আপনাদের। এরকম প্রশ্ন করলে তো কঠিন ব্যাপার, কতদিনের জার্নি ছিল। আচ্ছা সমস্যা নেই, জানার আগ্রহ থাকতেই পারে। নেক্সট টাইম যখন পড়াবো না তখন এটা মাথায় রাখবো না যে আসলে কতদিনের জার্নি ছিল। দেখা যাচ্ছে তো না এখন একটু ক্লিয়ার বেশি, নাকি ক্লিয়ার ছিল? জি ভাইয়া। ভাইয়া আগের মতোই। তো সেকেন্ড ভয়েস যেটা, যে সে আবার আফ্রিকা রওনা দিছিল। আফ্রিকা, অর্থাৎ তার যে প্রমিস রয়েছে সেই প্রমিসটা সে কি করছে? ভেঙে ফেলছে। অর্থাৎ ক্রুশো ডিড নট কিপ হিজ প্রমিস, সে তার যে প্রতিজ্ঞা করেছিল যে সে আর কখনো সমুদ্র যেতে যাবে না, সেটা সে ভেঙে ফেলে। তারপরে তারা আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়, তার সেকেন্ড ভয়েস। ওকে, তো এইখানে আবার একটা ঘটনা ঘটে, যে এখানে আসলে পাইরেটস বুঝি আমরা, পাইরেটস জলদস্যু, এই পাইরেটস বুঝি কিনা বলেন? জলদস্যু, এই জাহাজের মধ্যে জলদস্যুরা আক্রমণ করে। কারা আক্রমণ করে? জলদস্যুরা আক্রমণ করে। জলদস্যু আক্রমণ করছে, ভালো কথা। তো
এই ক্রুশোকে তখন অলমোস্ট সবাইকে মেরে ফেলছে, শুধু ক্রুশো বেঁচে ছিল, যাকে মূলত অ্যাজ আ স্লেভ হিসেবে তারা নিয়ে গেছিল। কোথায় সেটা? ওই যে মরক্কোতে। কোথায়? মরক্কোতে। মরক্কো, বা ওটাকে বলা হচ্ছে সেলি, সিলি, সিলি। এটা এটা কোথায়? এটা হচ্ছে নর্থ আফ্রিকা একটা জায়গা, নর্থ আফ্রিকা, নর্থ আফ্রিকা সেলি, মরক্কো, যে জায়গাটাতে মূলত পাইরেটসরা আক্রমণ করে এবং সেখানে নিয়ে যায় এবং সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র রবিনসন ক্রুশো তাকে অ্যাজ আ স্লেভ হিসেবে তাকে নিয়ে যায়। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো তার কাজ ছিল কি সেখানে? এই শিপগুলো পরিষ্কার করা, মাছ ধরা, এই কাজগুলা তার ছিল। তাকে পছন্দ হয়েছিল, তাকে নিয়ে গেছিল। ওকে, তারা এই কাজগুলো করে যে আসলে কাউকে না কাউকে এজ আ স্লেভ হিসেবে, দাস হিসেবে নিয়ে যায়। তো এখানে সে যখন তাকে স্লেভ হিসেবে নিয়ে গেল, সে ট্রাই করতেছে কিভাবে এখান থেকে পালাই যাওয়া যায়, এই পরিকল্পনা করতে থাকে, কিন্তু আসলে এটা খুব তাড়াতাড়ি সে কোনো সুযোগ পায় না যে এখান থেকে সে পালিয়ে যাবে, সুযোগটা সে পায় না। তো একটা পর্যায়ে আফটার 2 ইয়ার্স, 2 বছর পর, কত বছর? 2 বছর পর তার সাথে ছিল জুরি। জুরি নামে একটা ক্যারেক্টার ছিল, এও ছিল একটা স্লেভ, এবং আরেকজন স্লেভ ছিল, তার নাম মেনশন নাই। তো এখানে মোট 3 জন স্লেভকে নিয়ে মূলত যে ক্যাপ্টেন বা তাদের যে লিডার ছিল, তাদের লিডার তাদেরকে মাছ ধরার জন্য পাঠায় দিয়েছিল। কি ধরার জন্য? মাছ ধরার জন্য। সাগরের মধ্যে যায় মাছ ধরো। ততদিনে তারা বিশ্বাস অর্জন করে ফেলছে, এই জন্য 3 জনকে পাঠাই দিছে, যাও নৌকা করে, সে একটা ছোট শিপে বা নৌকায় করে তাদের মাছ ধরতে পাঠাই দিছে। ওকে ফাইন, তারা সবকিছু নিত্য মানে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে গেছে মাছ ধরে, সাথে বন্দুকও ছিল। তো এই সুযোগটা কাজে লাগাইছে রবিনসন ক্রুশো। তো সে বাকি 2 জন যে স্লেভ ছিল তাদেরকে বলে, তার মধ্যে একজন জুরি আর একজন স্লেভ ছিল, তাদেরকে বলে যে আমরা এখান থেকে পালাই যাব। যখন এই কথাটা বলে, তারা খুব ভয় পেয়ে যায়, যে না, পালানো যাবে না, যদি ধরা পড়ি তাহলে আমাদের মেরে ফেলবে। এজ এ স্লেভ হিসেবে ভালো, জীবন মারা যাওয়ার থেকে এজ এ স্লেভ হিসেবে ভালো। ওকে, ভেরি গুড। এই একজন স্লেভ সে অস্বীকার জানায়, ফলে এই ব্যক্তিটাকে তারা সাগরের মধ্যে ফেলে দেয়, অন্যদিকে জুরি তার সাথে একমত পোষণ করে, ঠিক আছে পালাই যাব। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া স্লেপার নাম ছিল ইসমাইল। ইসমাইল, হ্যাঁ মনে হয় ইসমাইল ছিল। ইসমাইল এরকম না স্পেলিংটা? ইসমাইল, ভুলে গেছিলাম, অনেকদিনে পড়ছি তো। ইসমাইল ছিল। তো একে ফেলে দেয়, বাকি এই জুরিকে নিয়ে তারা চলে যায়। ওকে, এখন তারা জাহাজ খুঁজতেছে এবং যেতে 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 দেখা যায় রাস্তায় তারা লিওপার্ড, চিতাবাঘ দেখেছিল, নিগ্রোদের দেখেছিল, সেগুলো হত্যা করে। মানুষজন এরকম ছিল যে সেটার মাংস নেওয়ার জন্য সবাই রেডি হয়েছিল, চামড়াটা তারা নিয়ে আসে সেখান থেকে আর কি। ওকে, এই গানের মাধ্যমে তারা মাছও ধরছিল, তারা তাদের জীবন ধারণের জন্য, খাওয়া দাওয়ার জন্য মাছও ধরছিল, এভাবেই তারা চলতেছিল। তো এক পর্যায়ে একটা পর্তুগিজ ক্যাপ্টেন সেদিক থেকে যাচ্ছিল, একটা শিপ নিয়ে যাচ্ছিল, তারা তাকে দেখতে পায়, মানে ব্রাজিলের দিকে যাচ্ছিল, পর্তুগিজ শিপ ব্রাজিলের দিকে যাচ্ছিল, সেখানে তাদের দেখতে পায় এবং তাদেরকে হেল্প করে, এবং হেল্প করার পর তাদেরকে সেখান থেকে আর কি, মানে একজন খুব কাইন্ড ম্যান ছিল, দয়ালু মানুষ ছিল, তিনি তাদেরকে সাহায্য করে এবং তাদেরকে নিয়ে যায় বলতে এখানে তাদেরকে উদ্ধার করে। এখন সেখানে যে নৌকাটি ছিল, সাথে তাদের যে সরঞ্জাম গুলো ছিল, এগুলো সব কিনে নেয়, সে ফ্রিতেই দিতে চায় যে আমাদের বাঁচানোর জন্য আপনাকে ফ্রিতেই দিব, কিন্তু সে সেগুলো কিনে নেয়, ভালো মানুষ ছিল। অন্যদিকে যে জুরি তাকেও সে এজ আ স্লেভ হিসেবে কিনে নেয়, কিন্তু এখানে একটা কন্ডিশন ছিল যে 10 বছর পরে তাকে মুক্ত করে দেবে, যদি মুক্ত করে দেয় তাহলে তাকে সে বিক্রি করবে তার কাছে এজ আ স্লেভ হিসেবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে সে ব্রাজিলে চলে যায় এবং এই যে সে নৌকা বিক্রি করছে, লিওপার্ডের চামড়া 20 ডুকাটস মোস্ট প্রবাবলি, চিতাবাঘের সিংহের চামড়া এগুলো ছিল যেগুলো সে হান্ট করছে, শিকার করছে, এগুলো
20 বা 40 ডুকাটসে বিক্রি করছিল তার কাছে, সে কিনেছিল। এগুলা দিয়ে সে ব্যবসা করা শুরু করলো। কিসের ব্যবসা? সুগার প্লান্টেশন, ব্রাজিলের মধ্যে। কোথায়? সুগার প্লান্টেশন। এই ব্রাজিলের মধ্যে সে এই সুগার প্লান্টেশন শুরু করলো, অর্থাৎ কি চাষাবাদ শুরু করলো? আখের চাষাবাদ শুরু করলো। এখানে সে কিভাবে ফার্মিং করতে হয়, কিভাবে চাষাবাদ করতে হয়, এগুলো সব শিখে নেয় এবং সেখান থেকে সে ইনকাম কিভাবে করতে হয় এগুলো সব শিখে নেয় এবং সেগুলো সে ব্যবসা করতে শুরু করে। তো ভালোই চলতেছিল তার ব্যবসা, দিন দিন ডে বাই ডে সে উন্নতি করতেছিল। এখন তার যতটুকু জমি জায়গা ক্রয় করছে সে সেটা থেকে এখন বেশি আরো করতেছে। এখন একাই সে সামলাইতে পারতেছে না, একাই সামলাইতে না পারার জন্য তাকে কাজের মানুষের দরকার, কাজের মানুষের দরকার। তার ওখানে একটা প্রতিবেশী ছিল মিস্টার ওয়েলস মনে হয়, মস্কো, তার সাথে খুব ভালো সম্পর্ক হয়। মিস্টার ওয়েলস, এই সুগার প্ল্যান্ট ব্রাজিলে তার একটা প্রতিবেশী মিস্টার ওয়েলস ছিল, খুব ভালো সম্পর্ক হয় তার সাথে। মিস্টার ওয়েলস তার প্রতিবেশী, নেইবার, তার প্রতিবেশী, তার সাথে ভালো সম্পর্ক। ওকে, দেন যে ঘটনাটি ঘটে যে যখন তার ইনকাম হচ্ছে ভালো, জমি জায়গা অনেক হয়ে গেছে, এখন সেখানে আবার কি ছিল? স্লেভ ট্রেড। স্লেভ ট্রেড মানে কি? দাস ব্যবসা। দাস ব্যবসা। এই দাস ব্যবসা মানে কি? আফ্রিকা থেকে তারা নিগ্রোদের নিয়ে আসতো এবং নিয়ে এসে তাদেরকে কিনে ক্রয় করে নিয়ে আসতো, কারণ আফ্রিকার অবস্থা ভালো ছিল না, তারা খেতে পারতো না ভালোভাবে, এই সেই কঠিন মানবেতর জীবনযাপন করতো। কিন্তু তারা অনেক পরিশ্রমী ছিল, পরিশ্রম করতে পারতো, তার খাবার দাবার দিলে তারা ভালো পরিশ্রম করতো, তাদেরকে কিনে নিয়ে আসে, তারা এখানে কাজ করাইতো। তো যখন আমাদের রবিনসন ক্রুশোর ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, তখন সে ঠিক করলো যে সে বাকিরাও যাবে সেখানে, যে তার তো এখন প্লান্টেশনটা বড় হয়েছে, তার এখন মানুষজন দরকার, সেও যাবে, আফ্রিকা যাবে, আফ্রিকা থেকে কিনে নিয়ে আসবে কি? স্লেভ নিয়ে আসবে। তো সবাই ঠিক করলো যে সেখানে যাবে, তারা কিছু স্লেভ ক্রয় করে নিয়ে আসবে। এই অবস্থায় তারা ঠিক করলো, গেল, সবাই রওনা দিয়ে দিল। 11 জন ছিল মনে হয়, 11 জন ব্যক্তি মিলে যাওয়া শুরু করলো। তো এই 11 জন মিলে যাওয়া শুরু করার পথে একটা বিশাল মানে স্ট্রম, যেটাকে বলা হচ্ছে ঘূর্ণিঝড় বা খুবই বাজে অবস্থা, এই মতো অবস্থায় তাদের এই শিপটা কি হলো? ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? টেরিবল স্ট্রম যেটাকে বলা হচ্ছে। এই টেরিবল স্ট্রমের মধ্যে তারা ড্যামেজের শিকার হলো তাদের শিপ, এবং শিপটা মনে হয় ডুবে যাবে এই একটা অবস্থা। সবাই ভয় পেয়ে গেছে। তো এই 11 জন ব্যক্তির মধ্যে শিপটা এক পর্যায়ে ডুবেই গেল, মানে ধ্বংস হয়ে গেল। এটা আসলে একটা দ্বীপের একটু দূরে আর কি অবস্থান করতেছিল শিপটা, এবং সে দেখতেছিল সে ভেসে চলে আসছে কোথায়? পাড়ের মধ্যে চলে আসছে। এবং এই শিপে অবস্থানকারী যতজন ব্যক্তি ছিল সবাই মারা গেছে, শুধুমাত্র এই আমাদের রবিনসন ক্রুশো একমাত্র বেঁচে ছিল, বুঝতে পারছেন? মানে খুব এটা এভাবে বলা যায় যে আসলে খুব কষ্টে সাঁতরাইতে পারে এসে সে অজ্ঞান হয়ে যায়, এরকম একটা অবস্থা ছিল, বুঝতে পারছেন? তো এখানে আসে সে যখন এই আইল্যান্ডে আসলো, এই দ্বীপের মধ্যে কেউ নাই, জনমানবহীন, কোনো মানুষ নাই, কেউ দেখতে পাচ্ছে না, চিল্লাচিল্লি করতেছে, কোনো লাভ নাই, হচ্ছে না। তো তখন সে কি করবে? কোনো উপায় না খুঁজে পেয়ে সেখানে অবস্থান করলো। এবং এই অবস্থানকার প্রথম যে রাতটা গেছে, প্রথম রাতটা সে গাছের উপরে ছিল, গাছের উপরে ওঠে, অর্থাৎ সে চিন্তা করছে যদি কোনো জীবজন্তু এসে আমাকে খেয়ে ফেলে, এই ভয়টা তার ছিল। এখন এক পর্যায়ে তখন চিন্তা করলো যে আমাকে তো এখানে হয়তো থাকতেই হবে, আমাকে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো করতে হবে। সে যেহেতু দেখতে পাশেই শিপটা রয়েছে, এই শিপটার মধ্যে অনেক কিছু ছিল নিত্য প্রয়োজনীয় জিনিস, সেখানে পানি ছিল, খাবার ছিল, অন্যান্য টুলস ছিল, যন্ত্রাংশ, হ্যামার ছিল, এক্স ছিল, এই বিষয়গুলো ছিল। তারপরে বীজ ছিল, আমরা দেখবো বার্লি অর্থাৎ জবের বীজ, রাইস, এগুলো বীজ ছিল এই শিপের মধ্যে কিছু ছিল। তারপর হচ্ছে গান ছিল, গান পাউডার ছিল।
হ্যাঁ, তার সাথে যে স্ল্যাবটা ছিল ঝুমরি, ওনার কি অবস্থা হয়েছে? জুরিরে তো পর্তুগিজ জুরির ক্যাপ্টেন নিয়ে গেছে গা, ওর কাছে ওনার বিক্রি নেওয়ার করে দিছে, কারণ কি? ওর কাছে বিক্রি করে দিছে, ওর কাছে বিক্রি করে দিছে, বুঝছেন? জুরিরে ওই যে পর্তুগিজ ক্যাপ্টেন যে বাছাই ছিল তাদের, তার কাছে বিক্রি, ওর কাছে বিক্রি করে দিছে এবং কন্ডিশনে বিক্রি করে দিছে যে 10 বছর পরে আপনি তাকে মুক্ত করে দিবেন, 10 বছর তাকে মুক্ত করে দিবেন 10 বছর পরে, এই কন্ডিশনে তাকে বিক্রি করে দেয়। এতে করে জুরিও সেই শর্তে রাজি ছিল। ওকে, আচ্ছা। তো যখন তার নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল, কি কি ছিল সেখানে? ফুড ছিল, ওয়াটার ছিল, টুলস ছিল, টুলস বক্স যেটা ছিল, এখানে অনেক হ্যামার ছিল, তারপরে এক্স ছিল, কুড়াল যেটাকে বলা হয় হ্যামার, গান ছিল, গান পাউডার ছিল, বার্লি ছিল, জব যেটাকে বলে জব, এগুলো ছিল, উড ছিল, নেলস ছিল, পেরেক পেরেক ছিল, কাঠ ছিল, কাপড় ছিল, এই জিনিসগুলো সে দেখা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে না। একটাই তো মনে হয় দেখা যাচ্ছে না। উডের পরে আমি লিখছি ক্লথস, জি ভাইয়া। ক্লথস কাপড় ছিল। তো এই বিষয়গুলো ছিল কোথায়? এই শিপের মধ্যে, ভাঙা শিপটা, নষ্ট শিপের মধ্যে এগুলা সে তখন সেখান থেকে নিয়ে আসে, সাতরাইতে বা অন্য কোনো ওইতে নিয়ে আসে, এভাবে নিয়ে আসে। তো এইখান এখন মূলত শুরু হলো তার একটা নতুন জীবন শুরু হলো, স্টার্ট একটা নিউ লাইফ। সে একটা নতুন জীবন শুরু করলো কোথায়? এই ডেজার্ট আইল্যান্ডের মধ্যে, ডেজার্টের আইল্যান্ডের মধ্যে জনমানবহীন একটা দ্বীপের মধ্যে সে কি করা শুরু করলো? জীবন যাপন করা শুরু করলো। কারণ সেখানে কেউ তাকে হেল্প করার মতো কিছু নাই। প্রথমত যে কাজটা ছিল তার, যে তাকে তো থাকতে হবে, তাকে থাকতে হবে, সেখানে থাকতে গেলে তাকে একটা ঘর বানাইতে হবে, না হলে তাকে জীবজন্তু এসে খেয়ে ফেলবে। সে একটা শেল্টার তৈরি করলো। সে এই কাদামাটি দিয়ে সে এই কি বলে রেক্ট, অর্থাৎ শিপটা যে রেক্ট ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেখান থেকে যে জিনিসগুলো এনেছিল এগুলোর সাহায্যে সে কি করলো? কাদা দিয়ে ওই যে মাটির ঘর দেখছেন আপনারা সবাই গ্রামে থাকতে, দেয়াল তৈরি করলো। হ্যাঁ, দেওয়াল তৈরি করে, এইভাবে সে সেখানে একটা তার থাকার ব্যবস্থা করলো। বুঝতে পারছেন? এবং তার প্রয়োজনীয় যে যন্ত্রপাতিগুলো, জিনিসপত্রগুলো সবগুলো সে তার ভিতরে রাখলো। এভাবে তারপরে সে ফুড, ওই যে সে বার্লি নিয়ে এসেছিল, বার্লি রাইস সেখান থেকে পেয়েছিল, সেটা প্রথমবার বীজ বপন করেছে, দুই একটা পড়ে গেছিল, সেখানে দেখতেছে গাছ হয়েছে। এতে করে সে বুঝতে পারলো যে এখানে চাষাবাদও করা যাবে। সে খুব সতর্কতার সহিত সেটা চাষাবাদ প্রথমবার করলো, ফেল করলো। অর্থাৎ সে বুঝতে পারলো কোন সময়টাতে আসলে বেশি ভালো হয়, নভেম্বর বা ডিসেম্বর মাসে, এই সময়টাতে তাড়াতাড়ি বাড়তেছে, গ্রো করতেছে। সে তখন ওটা চাষাবাদ করা শুরু করলো। ইভেন খাওয়ার জন্য যে সে কিভাবে খাবে, ছাগল, সেখানে দেখতেছে ছাগল রয়েছে, বন্য ছাগল রয়েছে, তারপরে পাখি রয়েছে, সে মাছ ধরতেছে। এখন বন্য ছাগল যেগুলো রয়েছে এগুলোকে মারতে গেলে একটু তাকে কষ্ট পেতে হয়েছিল, কিভাবে মারবে, খুবই সতর্কতার সাথে তাদেরকে গুলিবিদ্ধ, গান তো ছিল তার কাছে, গুলিবিদ্ধ করা হতো এবং মেরে তাকে নিয়ে আসতো, এবং এক পর্যায়ে তার চামড়া যেটা রয়েছে সেটা তার কাজে লাগাইতো। একটা পর্যায়ে সে ভাবতে থাকলো মাছও চাষ করতো সে। আচ্ছা, তারপরে হচ্ছে বাইবেল, যে সে একদিন হঠাৎ করে স্বপ্ন দেখতেছে, একজন ব্যক্তি, অদ্ভুত একজন ব্যক্তি এসে তাকে বলতেছে, তুমি যে পাপ করেছো, তোমার পাপের তুমি অনুতপ্ত হওনি, তুমি সিন করেছো, পাপ করেছো, অনুতপ্ত হওনি। পরবর্তী সে যে বাইবেল সেখান থেকে নিয়ে এসেছিল, এই বাইবেল গডের কাছে সে কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করছিল। যে তখন সে চিন্তা করছিল যে আমি যদি আজকে আমার বাপ মায়ের কথা শুনতাম তাহলে হয়তো বা আজকে আমার এই অবস্থাটা হইতো না। তার বাপ মায়ের কথা চিন্তা করতো। তো এভাবে মূলত তার জীবন চলে যাচ্ছিল। সে বাইবেল নিয়ে এসেছিল, বাইবেল তখন ডেইলি পড়া শুরু করলো এবং গডকে ক্ষমা চাচ্ছে তার কাছে এবং তার কাছে প্রার্থনা করতেছে। এভাবে সে চলতেছিল, তার জীবন চলতেছিল। সে তার দৈনন্দিন জীবনে কি কি করতেছে সেগুলো লিখে রাখতো। সে তার ডেইলি অ্যাক্টিভিটিস লিখে রাখতো,
ওয়েদার, সে যে ফার্মিং করতেছে সেটা লিখে রাখতো, তার ফিলিংস, তার অনুভূতি, তার যে ভয় লাগতেছে কি ভয়টা সেগুলো সে লিখে রাখতো, এবং তার যে প্রেয়ার করতো, গডের যে প্রেয়ার করতো সেই বিষয়গুলো সে লিখে রাখতো জার্নাল, অ্যাজ আ জার্নালের মধ্যে সেগুলো সে লিখে রাখতো। বুঝতে পারছেন? উনি বাবা মার কথা শুনে ওটা ওনার পাপ ছিল। জি, ওটা ওর পাপ ছিল। disobey his father, his parents, এটা পাপ ছিল। ওকে, পরবর্তীতে এভাবেই তার জীবনযাপন চলতেছিল। এক পর্যায়ে সে ঠিক করলো যে এই যে আমি যেভাবে জীবনযাপন করতেছি, এই যে বন্য ছাগলগুলো রয়েছে এগুলো আমার গান পাউডার শেষ হয়ে গেলে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এখন কিভাবে চলবো? তখন সে এগুলোকে সংগ্রহ করা শুরু করলো, অর্থাৎ তাদেরকে অন্য ট্রেপ, একটা ফাঁদ করে সেগুলোকে ধরতো এবং এগুলোকে পালন করা শুরু করতো, এবং পালন করে সেখান থেকে বাচ্চা হতো, বাচ্চাগুলা থেকে সে দুধ পেত, ওখান থেকে দুধ খেত এবং দুধ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতো, এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তার যেমন চেয়ার টেবিল রয়েছে, তারপর হচ্ছে বাটি রয়েছে, এগুলো সে কাদা দিয়ে সুন্দরভাবে তৈরি করত, খাঁচা তৈরি করত, এই কাজগুলো সে করতো। এইভাবে তার জীবন চলে যাচ্ছিল এই একাকী একটা আইল্যান্ডের মধ্যে। এই পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ফ্রাইডে, এখন আসবে ফ্রাইডে আমাদের, যে আসলে এই আইল্যান্ডের মধ্যে অনেক বছর কাটানোর পরে সে দেখলো এখানে পাহাড়ের কিনারায় মাথার খুলি রয়েছে, হাড্ডি, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি এগুলো রয়েছে, পড়ে রয়েছে। সে দেখে এগুলো ভয় পেয়ে গেল, তার মানে এগুলো কি, এখানে অবশ্যই মানুষ আসে, নাহলে এগুলো কোথা থেকে আসবে? তখন সে ভয় পেয়ে গেল এবং সে খুব সাবধান হয়ে গেল আরো, তার যে যেখানে সে অবস্থান করতেছে থাকতেছে সেটাকে আরো সুদৃঢ় করে ফেললো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, প্রথমবার যখন সে জব চাষ করে তখন তার যে ওই যে ছাগলের ছানাগুলা সেগুলা খেয়ে ফেলেছিল, পরবর্তীতে সেটাকে সে সুন্দরভাবে আরো বেড়া দিয়ে করছিল, পরবর্তীতে সে সফল হয়েছে। ওকে, তো এই মাথার খুলি দেখতে পাচ্ছে, হাতের হাড্ডি দেখতে পাচ্ছে, পায়ের হাড্ডি দেখতে পাচ্ছে, তার মানে এখানে ক্যানিভেলস আছে, সেটা বুঝতে পারলো। ক্যানিভেলস বলতে আসলে নরখাদক, বুঝতে পারছেন? যে এখানে আসে তারা, একদিন সে দেখেই ফেললো যে দুজন ব্যক্তিকে নিয়ে আসছে, দুজন ব্যক্তির মধ্যে সে, এখানে একজন ছিল ফ্রাইডে, তাকে তাদের হাত থেকে তার ওই গানের মাধ্যমে তাদেরকে মেরে ফেলে তাদেরকে এই ফ্রাইডেকে বাঁচিয়েছিল। ফ্রাইডের নাম রাখার উদ্দেশ্য হচ্ছে তাকে ফ্রাইডে, মানে দিন হিসাব করতেছিল সে ফ্রাইডেতে, মূলত তার নাম তো সে জানে না, ওই জন্য তাকে পেয়েছিল বিধায় তাকে ফ্রাইডে নামকরণ করা হয় তার। ওকে, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এই ফ্রাইডেকে তখন, সে তো অন্য গডে বিশ্বাসী ছিল, অন্য জনকে বিশ্বাস করতো, কি যেন নামটা ছিল, মেউচেন নাকি এরকম কিছু একটা ছিল। এই যে ফ্রাইডে গড মনে করতো এনাকে, বিনামুখী, বিনামুখী একে গড মনে করতো। কে? ফ্রাইডে। এই ফ্রাইডে বিনামুখী এনাকে গড মনে করতো। ফ্রাইডে বলে ক্রুশকে যে এনাকে এখন সব জায়গায় বিরাজমান। তো তখন মূলত তাকে মূলত শেখাচ্ছে, ফ্রাইডে তার সাথে কমিউনিকেট করতে পারতেছে না, কি বলতেছে, সে অন্য ভাষায় কথা বলতেছে, সে অন্য ভাষায় কথা বলতেছে। তখন ধীরে ধীরে তাকে ইংরেজি ভাষা শেখায়, কাকে? ফ্রাইডেকে শেখায়, এবং তাকে আবার ভয় পেত প্রথম প্রথম, যে সে তো একটা নরখাদক, সে যদি আমাকে আবার খেয়ে ফেলে। এক পর্যায়ে ধীরে ধীরে সে বুঝতে পারে, তাকে আসলে ইংরেজি ভাষা শেখায়, তাকে মানুষ খাওয়া থেকে বিরত রাখে এবং পশু পাখি এগুলা খাওয়ানো শেখায়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি বলে শিকার করতে হয়, পাখি ধরতে হয়, মাছ ধরতে হয়, এই সবগুলাই তাকে শেখায়। কে শেখায়? রবিনসন ক্রুশো। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং যে তাকে বাইবেল শেখায়, গড সম্পর্কে তাকে অবহিত করে, ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে তাকে অবহিত করে। ওই যে রিলিজিয়াস এর একটা থিমের কথা বলছিলাম, সেই থিমটা বুঝতে পারছেন? এবং সে এই ফ্রাইডে তিনি খুব সুন্দরভাবে তার কথাগুলো শুনতো
তাকে মানতো, তাকে শেখাতো, সেগুলো সে সহজে শিখে যেত, খুব তাড়াতাড়ি শিখে যেত। এবং তারা একসাথে কাজ করতো, সবকিছু একসাথে ফার্মিং করতো, একসাথে কুকিং করতো, একসাথে হান্টিং করতো, একসাথে কোনো কিছু তৈরি করলে করতো। জাস্ট সেকেন্ড, আজানটা শেষ হলে আচ্ছা ভাইয়া হুম। ভাইয়া ফ্রাইডে কি নরখাদক ছিল নাকি নরখাদকদের হাতে পড়েছিল ফ্রাইডে, মানে ফ্রাইডে কে খাওয়ার জন্য নিয়ে আসছিল নরখাদকরা? তাকে খাওয়ার জন্যই নিয়ে এসেছিল। তাদের নরখাদক যারা, আসলে তাদের কোনো ঠিক নেই, তারা নিজেদের স্বজাতিকে হত্যা করে তারা খেয়ে ফেলে। বুঝতে পারছেন? তো দেন পরবর্তীতে যে বিষয়টা ঘটে সেখানে আমরা দেখতে পাবো যে আসলে এরপরে পরবর্তীতে আবার একটা তাদের মধ্যে অনেকদিন ধরে বন্ডিংটা ভালো ছিল, কাজ করে একসাথে, তারা নৌকা বানানোর চেষ্টা করে, নৌকাটা অতিরিক্ত ভারী হওয়ার কারণে সেটা আবার তারা ডুবে যায়, এই কাজগুলো করতেছে, তার মানে চলে যাওয়ার একটা পরিকল্পনা করতেছে। তো এক পর্যায়ে একটা সুযোগ চলে আসে যে আসলে আবার ওই নরখাদকরা এসেছিল কয়েকজন ব্যক্তিকে নিয়ে। তো নিয়ে আসার পরে তাদের আবার দেখতে পেয়েছিল এই রবিনসন ক্রুশো ফ্রাইডে, এবং দুইজন মিলে তাদেরকে বাঁচায়। অর্থাৎ এখানে আবার ফ্রাইডের বাবা যে ছিল সেও এখানে অবস্থান করছিল, ফ্রাইডের বাবা তাদেরকে বাঁচায়, এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে যাওয়ার যে ব্যবস্থাটা, যে ওখানে কিছু ব্যক্তিদেরকে আটক করে রেখেছে, এই ব্যক্তিরাই নরখাদকরাই। কারা? যে একটা জাহাজের ক্যাপ্টেন সহ বেশ কয়েকজনকে আটকা রাখছিল, সেখান থেকে তারা মূলত তাদেরকেও নিয়ে এসেছে, তাদের মধ্যে ছিল অনেকজন ছিল, তারা তাদের শিপ সহ আটকাই দিছিল। তো পরবর্তীতে মূলত ঘটনাটি যেটা ঘটে, তারা বলে যে আমরা আপনাদেরকে বাঁচাবো যদি আপনারা আমাদের এখান থেকে, মানে রবিনসন ক্রুশো বলে, আপনি যদি আমাকে এখান থেকে নিয়ে যান তাহলে আমি আপনাদেরকে বাঁচাবো। এবং এক পর্যায়ে তাদেরকে বাঁচায় এবং সেখান থেকে সে আবার ইংল্যান্ডে ফিরে যায়। কোথায় ফিরে যায়? ইংল্যান্ডে। অলমোস্ট এখানে সে 28টি বছর এই আইল্যান্ডের মধ্যে ছিল। কত বছর? 28 ইয়ার্স। 28 years এবং 19 days মনে হয়। তো যখন সে কোথায়, এই ভাইয়া কি বলছেন বুঝি নাই।
ভাইয়া ফ্রাইডের ব্যাপারে আরেকটু বলেন। কোনটা? ভাইয়া ফ্রাইডের ব্যাপারে একটু স্কিপ হয়ে গেছিল। ফ্রাইডে ভাইয়া একটা প্রশ্ন ফ্রাইডে একটা শর্ট কোশ্চেন আছে না? জি ভাইয়া। ওটা বললে হয়ে যাবে, ওখানে পড়বো না, ওখানে বলবো না। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। এখন আপনাদের কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে, অলমোস্ট আরো 1 ঘন্টার মতো লাগবে। সুতরাং আমরা এইদিকে টাইম ওয়েস্ট না করে কোশ্চেন গুলোতে বেশি ফোকাস করি। এখন ভাই 28 বছর কি বলছেন? 28 বছর ছিল সে। ভাইয়া 28 বছর 28 কতদিন বছর ওই হলো? আইল্যান্ডে ছিল। 28 বছর আইল্যান্ডে ছিল। আপনি দিনের কথা বলছেন। মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, 2 মান্থ 19 ডেজ। 28 বছর 2 মাস 19 দিন সম্ভবত ছিল, মোস্ট প্রবাবলি। আমি শিওর না, একটু চেক করবেন আপনারা, দেখে নেবেন। ভাই 28 বছরই আছে। 28 বছর আছে, সব জায়গায় 28 বছরই আছে। আচ্ছা, এখন আমাদের এই যে কোশ্চেন রয়েছে, এই রবিনসন ক্রুশো থেকে বেশ কয়েকটি কোশ্চেন রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা, 5 নাম্বার কোশ্চেনটা, যে থিম কি কি ছিল? সিন, পানিশমেন্ট, আরেকটা কি? রিপেন্টেন্স। রিপেন্টেন্স মানে কি? অনুতাপ বা অনুতপ্ত হওয়া। এই যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস দ্য থিম অফ সিন, পানিশমেন্ট, রিপেন্টেন্স, এই প্রশ্নটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। প্রথমত আমরা কি ড্যানিয়েল ডিফো সম্পর্কে একটু বলবো, তারপরে হচ্ছে এটা কত সালে প্রকাশিত হয় এটা বলবো, তারপরে হচ্ছে এই নভেলটা যে থিম গুলোকে দেখায় তার মধ্যে এই 3টা সিন, পানিশমেন্ট, রিপেন্টেন্স। ওকে, কেন এই ঘটনাটা ঘটে? কারণ রবিনসন ক্রুশো তার প্যারেন্টস রয়েছে তাদেরকে ডিসঅবে করে, অর্থাৎ অবাধ্য হয়, অমান্য করে। ক্লিয়ার? এবং এই কারণে মূলত ফেসেস মেনি ট্রাবলস, সে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয় এবং পরবর্তীতে সে এটা অনুতপ্ত হয়, সে বুঝতে পারে যে সে অনেক ভুল কাজ করেছে। দ্যাট ইজ ওয়াই তার আজকে এই কন্ডিশন। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে ক্রুশোর যে সিন রয়েছে, ক্রুশোস সিন কি? সেটা ডিসঅবিডিয়েন্স। কি? ডিসঅবিডিয়েন্স, অমান্য করা বা অবাধ্য হওয়া। তো ক্রুশো এখানে ওয়ান্টেড টু গো সি, সে সাগরে যেতে চেয়েছিল। অন্যদিকে কি তার বাবা মা তাকে কি করছিল? সেখানে যেতে মানা করছিল কিনা? অর্থাৎ আমরা জীবনে কি করি? আমরা যদি কোথাও নতুন কোনো যাত্রায় যাই, নতুন কোথাও যাই, ধরেন আপনি যখন প্রথম একটা শহর থেকে অন্য শহরে যাচ্ছেন বা পড়াশোনার জন্য মেসে উঠলেন বা হোস্টেলে উঠলেন, তখন মা বাবা বা প্যারেন্টস দের কাছ থেকে কিন্তু আশীর্বাদ বা দোয়া নেন কিনা? জি ভাইয়া। কিন্তু এখানে সেই কাজটা করেনি, তাহলে এটা তার পাপ না? এটা হচ্ছে তার প্রথম পাপ। এটা হচ্ছে তার প্রথম পাপ। কেন? তিনি তার বাপ মায়ের বিরুদ্ধে গেছেন, তার বাপ মায়ের বিরুদ্ধে গেছেন, প্যারেন্টস এর বিপক্ষে, পিতামাতার বিরুদ্ধে গেছেন। এটা ছিল তার প্রথম পাপ। সেকেন্ড কি বলেন তো? প্রতিজ্ঞা ভঙ্গ করে। ব্রেকিং প্রমিস। তার যে প্রতিজ্ঞা করেছিল, কি প্রতিজ্ঞা করেছিল? যখন একটা প্রথম যে ভারত ছিল অলমোস্ট ডুবে যাচ্ছিল, সেখান থেকে সে কোনো না কোনো ভাবে বেঁচে যায় এবং সে গডের কাছে প্রতিজ্ঞা করে সে আর কখনো এই সমুদ্র যাত্রায় যাবে না, সে বাসায় ফিরে যাবে। করছিল কিনা? কিন্তু পরবর্তীতে সে তার কি প্রতিজ্ঞা ভুলে যায় এবং সে কিন্তু মদপান করে, সেখানে কিন্তু সে মদপান করে। তো এই যে তার সেকেন্ড সিনটা রয়েছে, এটা হচ্ছে তার এই প্রতিজ্ঞা ভঙ্গ করা, এটা হচ্ছে তার সেকেন্ড সিন। ক্লিয়ার? জি ভাইয়া। তো এখানে মূলত সে পরে ভাবে যে আসলে আমি যদি এখন ফিরে যাই, তখন এটা ভয় পায় সে, আমি যদি এখন ফিরে যাই মানুষজন সেটা নিয়ে হাসাহাসি করবে, এই চিন্তা ভাবনা গুলা সে করে। বুঝতে পারছেন?
তারপরে তার আরেকটা সিন রয়েছে কি গ্রিট, লোভ। কিসের লোভ? যখন সে সাকসেসফুলি ব্রাজিলের মধ্যে সাকসেসফুলি একজন সুগার প্লান্টার হয়েছিল, ভালো আখ চাষ করেছিল, পরবর্তীতে কি ঘটলো, সে এজ এ ট্যাবাকো এন্ড সুগার প্লান্টার, ট্যাবাকো চাষ করতো, তামাক চাষ করতো এবং সুগার প্লান্টেশন করতো। ঠিক আছে, তো এটাতে সে হ্যাপি ছিল না, সে তাড়াতাড়ি আবার ধনী হতে চায়, তাড়াতাড়ি। এই যে লোভটা, তার লোভ না এখানে, তাড়াতাড়ি ধনী হতে চায়। সে আফ্রিকা থেকে নিয়ে আসবে, স্লেভ নিয়ে আসবে, তারপরে আবার দ্রুত ব্যবসা বাণিজ্য বাড়াবে, সে এই কাজটা সে করতে চেয়েছিল। এটা ছিল মানে স্লেভ ট্রেড জার্নি, যেটা এই স্লেভ ট্রেড জার্নির মধ্যেই কিন্তু তার জীবনের 28টি বছর তাকে আইল্যান্ডে থাকা লাগছে কিনা। এটা ছিল তার রং চয়েস, তার লোভ, এটা ছিল তার পাপ। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এগুলা ছিল তার কি সিন। অর্থাৎ এখানে কিন্তু 3টা স্ট্যান্ডা, এই ডিসওবিডিয়েন্স, ব্রেকিং প্রমিস, গ্রিড, এই 3টা সিন। এখন পানিশমেন্ট। ভাই গ্রিটটা আরেকবার বুঝাই দেন। কোনটা কোনটা আপু? গ্রিট সে কি টোবাকো চাষ করতো আর সুগার প্লান্টার, আখ চাষ করতো আর তামাক চাষ করতো। এই আখ এবং তামাক থেকে সে অতি দ্রুত আরো বেশি ধনী হতে চেয়েছিল, যার কারণে মূলত স্লেভ ট্রেড জার্নি, অর্থাৎ লাস্ট ব্রাজিল থেকে মূলত আফ্রিকায় আসবে, স্লেভ নিয়ে যাবে, এই জার্নিটা করে, যেটা ছিল তার জীবনে একটা রং চয়েস। এটা করার উদ্দেশ্য হচ্ছে সে দ্রুত ধনী হতে চায়, এই যে তার লোভটা। ক্লিয়ার? ভাইয়া গ্রিট ওটা কি ওর থার্ড সিন? থার্ড সিন সেটা। আচ্ছা, পানিশমেন্ট খুব সহজ ভাষায় যদি বলি আমি, পানিশমেন্ট গুলা কি কি? অর্থাৎ সে বিশ্বাস করেছিল যে সে যে ভুলগুলা করেছে, এই ভুলগুলোর জন্য গড তাকে কি দিচ্ছে, পানিশমেন্ট দিচ্ছে, শাস্তি দিচ্ছে। কি কি সেগুলো বলেন তো? তার শিপটা কি হয়েছে, দ্য শিপ ফার্স্ট যেটা জার্নি ছিল, তার মা বাবাকে বলে নেই, ফার্স্ট জার্নিটা শিপ কি হয়েছিল, শিপটা অলমোস্ট রেক্ট, অলমোস্ট WRECKED, রেক্ট, অলমোস্ট কি ধ্বংস হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই না? সেকেন্ড, জি ভাইয়া। সেকেন্ড কি হলো, স্লেভ হলো, সে কি হলো, স্লেভ। কার স্লেভ হলো? ফার্স্টের পর ওটা কি লিখছেন? ফার্স্টের পর কি লিখছেন? অলমোস্ট রেক্ট। তারপর সেকেন্ডটা কি হচ্ছে, স্লেভ, he became a slave, অর্থাৎ he became a slave to pirates। তাহলে কি সেকেন্ডটা কি ছিল, সে কি হয়েছিল, দাস হয়েছিল। কয় বছর? 2 বছর। সব থেকে যে থার্ড পানিশমেন্ট, সেটা 28টি বছর তাকে কোথায় কাটাইতে হয়েছে, একাকী। কোথায়? আইল্যান্ড। একাকি কাটাইতে হয়। এটা হচ্ছে তার ভাইয়া রেক্ট মানে কি বলছিলেন? অলমোস্ট রেক্ট। আপনি এই অবস্থায় এসে রেক্ট মানে কি, ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংস হয়ে গেছিল, ডুবে গেছিল, ধ্বংস হয়ে যাচ্ছিল না। এইটা সব থেকে তার হার্ডেস্ট পানিশমেন্ট। কোনটা? লেফট একাকি জীবন, alone, left alone and island, একাকী জীবন যাপন করছিল। কত বছর? 28 বছর। একাকী 28 বছর না, তার মধ্যে আবার ফ্রাইডে এসেছিল। বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে এখন আমাদের পানিশমেন্টটা ক্লিয়ার? ভাইয়া থার্ড এর লিফটটা কি বুঝাছেন? হ্যাঁ,
এটা লিফট লেখেন নাই, লিফট অ্যালোন জি ওটা 8 লেফট নাম্বারটা, লিখছি। তৃতীয়টা। He was left alone. He was left alone on an island. সে একাকী কি ছিল? অবস্থান করছিল। অর্থাৎ সে বাসা বাড়ি ত্যাগ করে একাকী একটা আইল্যান্ডের মধ্যে অবস্থান করছিল। This is the hardest punishment of his life. Clear? জি ভাইয়া। তাহলে এগুলা কি ছিল তার? পানিশমেন্ট। সিনটা কেটে দিতে। তারপরে কি আছে? রিপিটেন্স। রিপেন্টেন্স। রিপেন্টেন্স মানে কি? অনুতাপ। অনুতপ্ত হওয়া। আচ্ছা, তার সমস্ত পাপ কার্য সে যেগুলো ভুল করছে, রং করছে, শাস্তি পাচ্ছে, এগুলোর জন্য সবকিছুর জন্য সে গডের কাছে সরি বলছে, গডকে সরি বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি যে কাজগুলো করেছি তার জন্য সরি বলছে কিনা? ক্রুশো ফেল্ট জি ভাইয়া। সরি ফর হিজ অল সিনস, যত পাপ ছিল সবগুলোর জন্য সরি বলছে। সে কান্না করছে, প্রচুর পরিমাণে কান্না করছে, চিৎকার করে কান্নাকাটি করছে, he cried, সে প্রে করছে, প্রার্থনা করছে, মানে এই যে রিপেন্ট, অনুতপ্ত হয়েছে। কেন? সে তার বাবা মাকে কি করেছে? ডিসঅবিং হিজ প্যারেন্টস, অমান্য করেছে। সে প্রাউড ফিল করেছে, কি করেছে? অহংকার করেছে। সে অধিক সম্পদ পেতে চেয়েছিল খুব দ্রুত, এগুলো তার পাপ ছিল, তাই না? এই ভুলগুলা করছে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো সে যে ভুলগুলা করলো, অনুতপ্ত হইলো, অনুতপ্ত হওয়ার পরে এই আইল্যান্ডের মধ্যে কি সে খারাপ ভাবে জীবনযাপন করেছে? বলেন তো। না ভাইয়া, বাইবেল পড়তে শুরু করছিল। বাইবেল পড়তে, তার মনে শান্তির জন্য বাইবেল পড়তে শুরু করছে। সে তার যা যাবতীয় প্রয়োজন, যা কিছু লাগে সবকিছুতে তৈরি করছিল এবং খাবার মজুত করে রাখতো, সবকিছু। তার কোনো কিছু এই সময়ে এরকম আবহাওয়া হবে, এই আবহাওয়াতে আমার চাষাবাদ হবে না, আমি খাবার কই পাবো, সবকিছু সে মজুত করে রাখতো। তার অভাব ছিল কোনো কিছুর? এগুলা কে প্রদান করছে তাকে? সে ফিল করতেছে তখন এগুলা, এই যে আমি অনুতপ্ত হয়েছি, অনুতপ্ত হওয়ার ফলে গড আমাকে এগুলো প্রদান করেছে। এই জন্য গডের কাছে সে গ্রেটফুল ছিল, গডের কাছে সে গ্রেটফুল ছিল। ক্লিয়ার? জি ভাইয়া। এবং সে মনে করে গড তাকে ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দেওয়ার পরে তাকে এখন এই জিনিসগুলো দিচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? এই যে প্রশ্নটা, রিপেন্টেন্সটা একবার বলছেন কোনটা? ওই গ্রেটফুল কেন হয়েছিল ওটা একটু আরেকবার বলেন। এই যে সে সুন্দরভাবে জীবনযাপন করতেছে, সবকিছু তার যা লাগতেছে তাই পাচ্ছে, সে খাওয়ার কোনো অভাব নেই, সবকিছুই আছে, এই কারণে সে গডের কাছে গ্রেটফুল, থ্যাঙ্কফুল। গ্রেটফুল না হলে বুঝলে থ্যাঙ্কফুল, তাকে ধন্যবাদ দিচ্ছে, তুমি আমাকে সবকিছু দিয়েছো, আমি এত ভুল করার পর তুমি আমাকে দিয়েছো, এই জন্য তোমার কাছে আমি থ্যাঙ্কফুল, মানে তোমার কাছে আমি শুকরিয়া আদায় করব, চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, শুকরিয়া। এই তো বুঝছেন? এইভাবে কখনো পড়ছেন প্রশ্নগুলো? বলেন তো। পড়েছিলাম। হ্যাঁ, এভাবে পড়ছেন? জি ভাইয়া, পড়ছি বলতে তো বলতে পারতেছি হালকা। এভাবে পড়তেছে মানে আমি যেভাবে লিখে দিলাম, এভাবে কি পড়ছেন আপনারা? না, বুঝে পড়েছিলাম, বুঝি না। আমি আপনাদের বলেছিলাম না কিভাবে পড়বেন? বলছিলাম কিনা বলেন? জি ভাইয়া। এভাবে যদি আপনি শুরুতে পড়তেন তাহলে কি আপনার সমস্যা হতো এখন? না ভাইয়া। সমস্যা হতো? বলেন তো, সিরিয়াসলি বলেন ভাইয়া। জি। উনি কৃতজ্ঞতা প্রকাশ করতেছে, ওটা কি আইল্যান্ডে ওই ভালোভাবে জীবনযাপন করতে পারতেছিল এই জন্য? সেখানে তো তার কোনো অভাব নেই, সেখানে তার কোনো তো অভাব নেই, জি ভাইয়া। এই জন্য তাকে থ্যাঙ্কফুল যে আমি এত ভুল করার পরও তুমি আমাকে দিচ্ছ সব। মানে সে মনে করতেছে, সে অ্যাকসেপ্ট করে নিছে, তার কাছে যে সে অনুতপ্ত, তার কাছে কান্না করতেছে, তার কাছে ক্ষমা চাচ্ছে তার পাপের জন্য, তার ভুলের জন্য, এটা সে গ্রহণ করছে, গড গ্রহণ করছে, এবং গড গ্রহণ করার ফলে তার একটা সুন্দর জীবন যাপন করতেছে, এই জন্য সে তার কাছে গ্রেটফুল বা থ্যাঙ্কফুল। বুঝতে পারছেন আপু? ফাতেমা তুজ জোহরা? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এভাবে যদি পড়তেন আগে থেকে তাহলে কি সমস্যা হতো আপনাদের? আজকে এভাবে নির্ভরশীল হতে হইতো না। আপনাদের বলছি কিনা আমি যে পড়বেন কিভাবে?
বলছি কিনা বলেন, টেল মি। জি ভাইয়া বলেছি। জি ভাই এভাবেই বলছিলাম না আলাদা ভাবে বলছিলাম বলেন? এভাবেই তো আপনাদের বলছিলাম নাকি? জি ভাইয়া পয়েন্ট করে পড়তে বলছেন। কিন্তু আপনারা আমার কথা শোনেন নাই, এই জন্যই সমস্যা। তাহলে এই ছিল আমাদের এই যে সিন পানিশমেন্ট রিপেন্টেন্স এর প্রশ্নটা। ক্লিয়ার? কি হলো? আচ্ছা। তারপরে প্রশ্ন কি আছে? এই যে দ্য স্টোরি অফ রবিনসন ক্রুশো ইজ ট্রুথফুল রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান লাইফ। তার মানে কি, যা স্টোরি রবিনসন ক্রুশোর যে গল্পটি রয়েছে ট্রুথফুল রিপ্রেজেন্টেশন, সত্যিকার একটা উপস্থাপনা কিসের? অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনে একটা সত্যিকারের উপস্থাপনা। এই যে প্রশ্নটা আছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ইন্ট্রোডাকশন সম্পর্কে না বলি, একটু শুধু বলি যে প্রথমত ড্যানিয়েল ডিফো সম্পর্কে বলবো, প্রকাশিত কত সালে। দেন যে বিষয়টা যে এই গল্পটা হচ্ছে একটা রিয়েলিস্টিক গল্প। কি গল্প? রিয়েলিস্টিক গল্প। সে তার জীবনের প্রবলেম গুলোর সাথে কিভাবে ফাইট করে গেছে সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। তার বাস্তব জীবনের ক্ষেত্রে সে এই স্ট্রাগল গুলা করে গেছে, ফাইট করে গেছে, সংগ্রাম করে গেছে, যুদ্ধ করে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপরে ক্রুশো ক্রুশোস অ্যাডজাস্টমেন্ট অফ নিউ লাইফ। তাহলে আইল্যান্ডের মধ্যে ক্রুশো একটা কি নতুন জীবন শুরু করছে কিনা? জি ভাইয়া নতুন এখানে কি লিভ অ্যালোন, একাই বসবাস করা শুরু করছিল, তাই তো? সে এখানে কি একটা ঘর তৈরি করে কিনা, একটা গুহার মতো তৈরি করে, সব জি ভাইয়া। জন্য যা যাবতীয় লাগে সেগুলো সে তৈরি করে কিনা? জি ভাইয়া প্রথমে একটা ঘর আরেকটাও বানায়, তাহলে দুইটা এখানে বানায়। সে কি পরিশ্রম করছে কিনা, হার্ড ওয়ার্কিং, তার এখানে হার্ড ওয়ার্ক রয়েছে কিনা, সেটা প্ল্যান মাফিক করছে কিনা, তার এখানে প্যাশেন্স রয়েছে কিনা। আপনি যদি থাকতেন আপনি কি করতেন? কিছুই করতেন না, কান্না করতেন খালি বসে বসে। আপনি ওখানে সে কাজ করছে হার্ড ওয়ার্ক করছে, পরিশ্রম করছে, পরিশ্রম না করলে তো এটা হইতো না। এই যে আসলে আমাদের যদি বেঁচে থাকতে হয়, আমাদের জীবনে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের পরিশ্রমের কোনো মানে কি বলে ওটা বিকল্প নাই। পরিশ্রম আজকে এই যে আমি চলতেছি, আমি কিন্তু এখন জব করতেছি না, জবলেস পারসন, তাই তো? এই যে আমরা আপনাদের কোচিং করাচ্ছি, টিউশন করাচ্ছি, যাই হোক, যেখান থেকে যা অর্থ আসতেছে তাই দিয়ে আমাকে চলতে হচ্ছে। স্টিল নাও তাই দিয়ে আমি চলতেছি, তাই দিয়ে আমার দিন যাচ্ছে। এই যে এটা করার জন্য আমাকে কি পরিশ্রম করতে হয় না? এই যে ক্লাসটা নিতে গেছি আমি আজকে, ক্লাসটা নিতে যে আমাকে পরিশ্রম করতে হয়নি? কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করছি আপনাদের এই ক্লাসটা নেওয়ার জন্য। 3 থেকে 4 ঘন্টা মিনিমাম। একটা ক্লাস প্রপারলি রেডি করতে অনেক সময় লাগে, এটা করতে আমার 3 থেকে 4 ঘন্টা গেছে। এগুলো সাজানো, এভাবে পড়াবো, এগুলো জিনিস আলোচনা করবো, এই জিনিসগুলো বলবো, পরিশ্রম করতে। উইদাউট পরিশ্রম কোনো কিছু সম্ভব না। আপনি যদি এখন এই যে পড়াচ্ছি আমি, এই পরিশ্রমটা আমি করে আপনাদের পড়াচ্ছি, আপনি যদি না পড়েন তাহলে পরীক্ষা আপনি লিখতে পারবেন না। সোজা কথা, পরীক্ষা আপনি লিখতে পারবেন না, পরীক্ষা ভালো করতে পারবেন না। এখান থেকে প্রশ্ন আসবেই, এই 2টা প্রশ্ন 3টা প্রশ্ন পড়বো, 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন আসবেই। সুতরাং আপনি যদি এখন পরিশ্রম না করেন ফলাফল ভালো আসবে না। ক্লিয়ার? তাহলে তার এই যে এগুলা ছিল কি, ওয়াইজ প্ল্যানিং ছিল, জ্ঞানী পরিকল্পনা ছিল, তার অবশ্যই এখানে প্যাশন ছিল। বানানটা কি লিখতেছি আমি, প্যাশন, হার্ড ওয়ার্ক, এই বিষয়গুলা তার মধ্যে। তারপরে কি ক্রুশোস ফুড অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট, তার যে খাবার যে সে সংগ্রহ করত, কিভাবে করত? ওয়াইল্ড, বন্য কি ছিল?
ওয়াইল্ড গডস। গট। ওয়াইল্ড গডস সে কি করতো? হান্ট করতো, শিকার করতো তার মাংসের জন্য, তাই না? বার্লি এন্ড রাইস। বার্লিটা কি? জব। চাষাবাদ করছিল না সে? জি ভাইয়া। এবং সে যখন বাসাটা নির্মাণ করলো, বাড়িটা তৈরি করলো, সেটা কি সে চিন্তা ভাবনা করে করছে কিনা যে আমি যদি এই জায়গাটায় করি বাসাটা, তাহলে কি হবে? সে একটু সেফ থাকবে। আমি যদি সাগরের পাড়ে করি, সাগরের কাছাকাছি, যদি কোনো জাহাজ যায় তাহলে আমি তাদের কাছে সাহায্য নিতে পারবো। এমন একটা মাউন্টেনের কাছাকাছি করে, যাতে করে সে মাউন্টেনের উপর থেকে দেখতে পারে কোনো জাহাজ যাচ্ছে কিনা, সিগন্যাল দিতে পারে। এই কাজটা করছিল কিনা? তাহলে সে একটা বেটার প্লেস সে কি করছিল? এই আইল্যান্ডের মধ্যে একটা বেটার প্লেস ঠিক করছিল, সেখানে সে কি করবে? তার বাসা নির্মাণ করবে। ক্লিয়ার? জি ভাইয়া। সে বাটার খেয়েছিল, এই ছাগলের দুধ দিয়ে মিল্ক খেয়েছিল, চিজ এগুলো তৈরি করছিল সে ওখানে। এভাবে সে তার ফুড অ্যারেঞ্জমেন্ট করতো। এবং তার মধ্যে যে বিষয়টা ছিল যে তার অনেক চালাক ছিল সে, এবং তার সার্ভাইভাল স্কিল, জীবন যাপন যে করবে এটার জন্য দক্ষতার দরকার আছে, সেটা সে অর্জন করছিল। তাহলে বুঝতে পারছেন ফুড অ্যারেঞ্জমেন্ট যে কথাগুলো বললাম? জি ভাইয়া। ক্রুশোস ক্লেভারনেস। ভাইয়া ফ্রুটের দুইটা বাকি থাকলো ভাইয়া। আঙ্গুরের কিসমিস তৈরি আর টর্টস। জি জি জি, আঙ্গুরের কিসমিস আর টর্টস ইনক্লুড করে নেবেন। ওটা হচ্ছে রেজিনস বলা হয় ওটাকে, তাই না? আর টর্টস, রেজিনস এন্ড টর্টস, রেজিনস এন্ড টর্টস। মিষ্টি আপু মিউট করেন। মিষ্টি পল, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এখন কিটা কথা কয়? এখন শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে কেন? এই বোর লাগতেছে আপনাদের? না ভাইয়া, রিভিশন হচ্ছে আমাদের। কি হচ্ছে ভাইয়া? রিভিশন হচ্ছে। ক্রুশোস ক্লেভারনেস। দাদা ভালো হইতো। কি হইতো? নামাজের জন্য 10 মিনিট দিলে ভালো হইতো। সরি, আর সময় দিতে, একবার পরে নামাজ পড়বেন বেশি করে। এখন 10 মিনিট কেমনে দিব? বন্ধ করে দিব ক্লাস, তারপর আবার শুরু করব। সম্ভব সেটা? রেসিনস ওটা কিসের মাংস? রেসিনস এটা হচ্ছে আঙ্গুরের মাংস। বুঝতে পারছেন? কিসমিস, কিসমিস, রেসিনস, কিসমিস বোঝেন না? আঙ্গুরটাকে শুকায় কিসমিস বানানো হয়, ওইটার মাংস। আচ্ছা, এটা হচ্ছে কিসমিস। ওকে, দেন ক্রুশোস ক্লেভারনেস। ক্রুশোস ক্লেভারনেস, সে চালাক। সে কি করেছিল? কি কি তৈরি করেছিল নিজের জন্য? অর্থাৎ মেক্স মেনি থিংস, চেয়ার, টেবিল, আমব্রেলা এন্ড পটস। ক্লিয়ার? কি কি ইউজফুল থিংস কি ছিল? টেবিল, চেয়ার, চেয়ারও ছিল না? আমব্রেলা, জি ভাইয়া। পটস, ইটিসি এটসেট্রা, এগুলো সে তৈরি করেছিল। সে একটা বোর্ড তৈরি করার চিন্তা করেছিল, যাতে করে সে সেখান থেকে যেতে পারে। সে কাদের সাথে যুদ্ধ করেছিল? ফাইট ক্যানিভালস, নরখাদকদের সাথে যুদ্ধ করেছিল। করেছিল কিনা? এখান থেকে একজন কিছু সেভ করে, তার নাম কি? ফ্রাইডে। কিভাবে? চালাক,
এই চালাকির জন্য সে চালাক বিধায় কিন্তু তাকে সেভ করতে পারছে, তাছাড়া কিন্তু তাকে সেভ করতে পারতো না। যে কিনা মনে পরে এই ফ্রাইডে তার কি ছিল, একজন হেল্পার ছিল, লয়াল ছিল তার প্রতি। কার প্রতি? ক্রুশোর প্রতি লয়াল ছিল, তাই না? জি ভাইয়া। আবার ওই যে গ্রুপ অফ কি বলে ওটা, সেইলর গুলো যে ছিল তাদেরকেও রক্ষা করেছিল ক্যানিবেলসদের হাত থেকে। এই জন্য তাকে বলা হচ্ছে সে অনেক বুদ্ধিমান ছিল, ইন্টেলিজেন্স ছিল তার, কি তার সাহস ছিল এবং তার ক্রিয়েটিভিটি ছিল, সৃজনশীলতা ছিল। এটা হচ্ছে তার ক্লেভারনেস এর মধ্যে এই জিনিসগুলা পড়বে। এবং পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, তার যে স্পিরিচুয়াল চেঞ্জ। কি স্পিরিচুয়াল চেঞ্জ? ক্রুশোস স্পিরিচুয়াল চেঞ্জ, তার কি আধ্যাত্মিক বা আত্মিক যে পরিবর্তনটা, সেটা আমরা কিভাবে দেখবো? সে খুবই অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল তার, তাই না? এবং এই জ্বরের মধ্যে সে একটা স্বপ্ন দেখে, মানে অদ্ভুত একটা স্বপ্ন দেখে, ভয়ানক একটা স্বপ্ন দেখে যে কোনো একজন ব্যক্তি তাকে বলছে তুমি তোমার পাপের অনুতপ্ত হও নাই, এখনো পাপ গুলো যে করছে এটা অনুতপ্ত হও নাই। এ কারণে সে অনেক ভয় পেয়ে যায়। তার যে পাপ পাপ করছে তার জীবনে, গডের কাছে এখনো ক্ষমা চায়নি, তাই না? তো সে বুঝতে পারছে, সে রিয়েলাইজ করছে যে সে পাপ করছে এবং গডকে এক পর্যায়ে তার কাছে ক্ষমা চেয়েছে এবং তাকে ধন্যবাদ দিয়েছে। মানে তার গডের কাছে বলছে যে আমাকে ক্ষমা করে দেন, মানে রিপেন্ট, অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত হয়েছে। বুঝতে পারছেন? এই বিষয়গুলো আসলে জি কি ভাইয়া। ব্যক্তি মানুষের জীবনে ঘটে কিনা? এরকম অনেক খারাপ দুর্দর্শ ব্যক্তি রয়েছে যারা মূলত এক পর্যায়ে ভালো হয়ে যায়, খুবই ভালো হয়ে যায়। তখন দেখা যায় তিনি গড, আল্লাহ, সৃষ্টিকর্তা যিনি আছে তাদের পুরো অনুসারী হয়ে যায়, তাদের মতো করে চলে, তারা যেভাবে জীবন যাপন করতে বলছেন সেভাবে চলে। এরকম হয় কিনা? হয় ভাইয়া। তাহলে এই যে পুরো স্টোরিটা রয়েছে, যে কাজগুলো করেছে, আসলে আমাদের রিয়েল লাইফে হয় কিনা এটা বোঝানো। আসলে সত্যিকার অর্থে এরকমটা হয় কিনা, যে পরিশ্রম গুলা করছে, যে কাজগুলা করছে, মানুষের মধ্যে স্পিরিচুয়াল চেঞ্জ আসে কিনা, মানুষের যে চালাক, সে চালাক ক্লেভারনেস রয়েছে সেটার মাধ্যমে সে কোনো কিছু তৈরি করতে পারে কিনা, এই বিষয়গুলো, এগুলো কিন্তু কথা বলেন না কেন রে ভাই? আমি লাস্ট 1.5 ঘন্টা ধরে কথা বলতেছি, আমি হাঁপায় যাচ্ছি না, আপনারা কথা বলতে বলতে হাঁপায় যাচ্ছেন না? ইটস ভেরি, কি বলে ওটা, ভাইয়া রেসপন্স করতেছে তো। একজন দুইজন রেসপন্স করলে হবে? এখানে কতজন আছেন? সবাইকে কথা বলতে হবে। আমি একাই কথা বলবো একজন দুজনের সাথে? সবার সাথে কথা বলতে চাই আমি। এখন বিষয়টা হয়ে গেল কি, 1.5 ঘন্টা ধরে আমি কন্টিনিউয়াসলি বকতে আছি, আপনারা কথা বলতেছেন না, চুপচাপ শুনে আছেন। মানে শুনে থাকতে থাকতে আপনারা বিরক্ত হয়ে গেছেন, এরকম একটা অবস্থা হয়ে গেছে। দরকার নাই তো ভাই এত কষ্ট করার, এত এই দেখা যাবে আপনাদের ক্লাস নেওয়ার পর আরেকটা ক্লাস নিতে হবে, ওখানে আবার 1.5 ঘন্টার মতো বকবো। বলার কি অবস্থা হয়? সারাদিন একটা মানুষ যদি নর্মালি কন্টিনিউয়াসলি 2.5-3 ঘন্টা কথা বলতে থাকে, বলার অবস্থা খুবই বাজে হয়ে যায়, পরে নিজের গলার সাউন্ড নিজে শুনতে পাই না। এই জন্য আমার মধ্যে চামনেস যাতে থাকে সেটার জন্য আপনাদের করণীয় আছে কিছু। এটা যদি আপনারা না বুঝেন তাহলে ক্লাস ইন্টারেস্টিং হবে না। আমি আমার মতো করে শেষ করে দেব, শেষ। ভেরি ব্যাড সাইন। এজ এ স্টুডেন্ট হিসেবে অনলাইনে যদি ক্লাস করতেছেন, এই জিনিসগুলো থাকা যাবে না, এগুলো ত্যাগ করে ফেলবেন। ওকে, ডান, এই কোশ্চেন শেষ। ক্লাস নিচ্ছি। Last question. Write a note on allegorical significance. Allegorical significance প্রশ্নটা দেখছেন সবাই?
জি ভাইয়া। জি ভাইয়া। এটা কেমন ধরনের স্টোরি একটা? অ্যাডভেঞ্চারাস একটা স্টোরি। এটা কেমন ধরনের স্টোরি একটা? অ্যাডভেঞ্চার। এর মধ্যে ডিপ মিনিং রয়েছে, ডিপ মিনিং রয়েছে অ্যাবাউট লাইফ, ডিপ মিনিং অ্যাবাউট লাইফ, হিউম্যান নেচার এন্ড সোসাইটি, অনেক অর্থ রয়েছে। এবং এই স্টোরিটা হচ্ছে একটা অ্যালিগরিক্যাল স্টোরি, যেটা মূলত কি এর যে কথাটা বলবে সেটা দ্বারা অন্য অর্থ বোঝাবে। কি কি অর্থ বোঝাবে, কি কি বিষয়গুলো আমরা একটু দেখি। জার্নি অফ সেলফ ডিসকভারি। জার্নি অফ সেলফ ডিসকভারি, এখানে বিষয়টা কি দাঁড়াবে আসলে, যে সে যখন কোথায় থাকে, একটা আইল্যান্ডের মধ্যে থাকে। কোথায়? আইল্যান্ডের মধ্যে। তার একটা জার্নি ছিল, অর্থাৎ আইল্যান্ডের মধ্যে যে অবস্থান করছিল, এই অবস্থানটা একটা কাইন্ড অফ জার্নি, একটা তার ভ্রমণ। 28 ইয়ার্স তার একটা ভ্রমণ, এবং তার সেটা সে তখন নিজেকে বুঝতে পারে এই জার্নিটার মধ্যে দিয়ে। সে বুঝতে পারে যে আসলে জীবনের অর্থটা কি, জীবনের অর্থটা কি, এটা সে বুঝতে পারে কিনা এই জি ভাইয়া। জি ভাইয়া। যেখানে মূলত সে কেমন প্রকৃতির মানুষ ছিল, যেখানে সে তার বাপ মায়ের কথা শুনতো না, সে কারো কাউকে কেয়ার করতো না, কারো কথা শুনতো না, কে কি বলে বলুক গা, এরকম তার চিন্তা ভাবনা ছিল কিনা। এই জন্য তার বাপ মায়ের কথা কিন্তু সে শোনে নাই। প্রথমবার সে একটা বিপদ থেকে বেঁচে গিয়েও সে তারপরও শোনে নাই, তারপরও সে গেছে, গডের কাছে প্রতিজ্ঞা করছিল, তারপরও সে প্রতিজ্ঞা ভঙ্গ করে আবার গেছে, তাই না? এই জন্য সে কারো কথা শোনে নাই। এবং সে এই লিভিং অ্যালোন, একাকী বসবাস করে, টিচেস ইন রেসপন্সিবিলিটি এন্ড সার্ভাইভাল। আসলে দায়িত্ববোধ জিনিসটা আসলে কি সেটা সে বুঝতে পারে তখন, যখন সে একটা একাকী বসবাস করে। এবং একাকী বসবাস করা যে কত কঠিন, এটা আসলে বলে বোঝানোর মতো না। আপনি যখন 2-4 দিন কথা বলবেন না কারোর সাথে, সব চুপচাপ থাকবেন, একটা রুমের মধ্যে একাই থাকবেন, বা একাই আছেন, আপনি কারোর সাথে কথা বলতেছেন না, আপনি থাকতেই পারবেন না, থাকতে পারবেন না, থাকা সম্ভব না। এই জন্য আসলে কিভাবে সার্ভাইভ করতেছে সেটা সেই বুঝতে পারতেছে, এবং সেই বুঝতে পারছেন যে আসলে আমি জীবনটা কিভাবে সার্ভাইভ করতেছি। কথা বলার মানুষ নেই তার, মোস্ট প্রবাবলি একটা মানে কুকুর ছিল না পাখি ছিল, এরকম কিছু একটা ভুলে গেছি আমি। ভাইয়া কুকুর ছিল। কুকুর ছিল একটা। সে বুঝতে পারে আসলে, সে এখান থেকে শিখে যে আসলে জীবনের, লাইফের, জীবনে আসলে আসলে অর্থটা কি, আসলে জীবনের অর্থটা কি দাঁড়ায়, জীবনটা আসলে কেমন, এই জিনিসটা আসলে যখন সে একাকী বসবাস করে তখন সে বুঝতে পারে। আপনিও যখন একাকী বসবাস করতে পারবেন, আপনার জীবনের সকল ভুল, যত পাপ কাজ করছেন, যা ভুল করছেন, সব আপনার মাথায় কিচমিচ করবে। আপনি যখন ফেলিওর হবেন, কোনো একটা কাজ করছেন, কাজটা করতে পারেন নাই, মানে দীর্ঘদিন ধরে করতেছেন কিন্তু করতে পারেন নাই, কিন্তু একটা সময় যখন আপনি টোটালি ফেল করলেন সেই বিষয়টাতে, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে আমি যদি এই জায়গাটায় আমার ভুল ছিল, এই জায়গাটায় ভুল ছিল, এই জায়গাটায় আসলে ভুলগুলা ছিল, এই জন্য আমার আজকে এই অবস্থা। এই জায়গাটায় ভুলগুলো না করলে আমি হয়তো ভালো কিছু করতে পারতাম। এটা রিয়েলাইজেশন আসে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আসে। একটা কথা বলি আমি, আপনি যদি সফল হতে পারেন, একবারে সফল হবেন না আপনি, আপনার অসফলতার গল্প মানুষ শুনবে। আপনি যদি সফল হতে না পারেন, আপনার অসফলতার গল্প কেউ আপনাকে গুনবেও না, পাত্তাও দিবে না। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? আপনি যে আজকে জি ভাইয়া, এটা বাস্তব। 4-5 বছর পর সফল হবেন, এর মতো অনেক আপনার অসফলতা কাজ রয়েছে, অনেক জায়গায় আপনি ফেল করছেন। সেই গল্পগুলো আপনার তখন মানুষ শুনবে বা বিশ্বাস করবে বা ভালো লাগবে যখন আপনি সফল হয়ে তাদেরকে ওটা শোনাবেন। নরমালি আপনি অসফল থেকে মানুষকে শোনাইতে যান, দেখি আপনাকে পাত্তা দেয় নাকি? কেউ পাত্তা দিবে না। নোবডি, কেউ পাত্তা দিবে না আপনাকে। সফল হন, তারপরে অসফলতার গল্প শোনান মানুষকে, বা শুনবে মানুষ, তাছাড়া কিন্তু শুনবে না। আচ্ছা, স্ট্রাগল বিটুইন civilization and nature. Struggle between civilization and nature.
ক্রুশো কোথা থেকে এসেছিল? একটা সিভিলাইজড একটা ফ্যামিলি থেকে এসেছিল, মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছিল। জি ভাইয়া। বসবাস করা শুরু করলো কোথায়? আইল্যান্ডের মধ্যে একাকী বসবাস করা শুরু করলো পশু পাখিদের সাথে, তাই না? জি ভাইয়া। সে নেচারের একদম ক্লোজ ছিল। আসলে কিভাবে জীবনটাকে বাঁচাতে হবে, কিভাবে আসলে শিকার করতে হবে, কিভাবে আসলে চাষাবাদ করতে হবে, কিভাবে আসলে কোনো কিছু তৈরি করতে হবে, ঘর তৈরি করতে হবে, ওগুলো সে শিখে যায়। কারণ সে খুব নেচারের সাথে ছিল। কিন্তু ছিল কোথায়? একটা সিভিলাইজড ফ্যামিলিতে ছিল, একটা ভালো মিডল ক্লাস ফ্যামিলিতে ছিল। তাদের দিনকাল ভালোই যাচ্ছিল। সেই ফ্যামিলিতে থাকা অবস্থায় এমন একটা জায়গায় গেল, সবকিছু শিখে ফেলল, তাই না? কারণ সে খুব ক্লোজ ছিল কার সাথে? নেচারের সাথে খুব ক্লোজ ছিল। নেচার তাকে শিখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। বুঝেন ব্যাপারটা? নেচার এজ আ নার্স। এটা কেন বলছে? নেচার টিচেস আস। উইলিয়াম ওয়াটসন কেন বলছে এই কথাগুলা? প্রকৃতি আপনাকে বলে দিচ্ছে আপনার এরকম একটা ঘরের দরকার, এরকম একটা বাড়ির দরকার, আপনাকে শিকার করতে হবে। কিভাবে শিকার করবেন প্রকৃতি আপনাকে শিখিয়ে দিচ্ছে। নাকি আপনি একা একা শিখছেন? প্রকৃতি বুঝাই দিচ্ছে না বৃষ্টি হলে আপনার ছাতা প্রয়োজন রয়েছে, সেটা আপনাকে বাঁচতে হলে এই ছাতার দরকার রয়েছে। এটা কে শিখাচ্ছে আপনাকে? প্রকৃতি শিখাচ্ছে না? কেন এই কথাগুলো বলছে? এগুলা বাস্তবিক অর্থেই হচ্ছে এই কথাগুলা। এটা বুঝতে পারতেছেন? আসলে কথাগুলো কি তাহলে সাহিত্যের কথাগুলো কি ভুল বলবো আমরা? মিথ্যা বলবো? না ভাইয়া। মিথ্যা সাহিত্যের বুঝতে পারছেন? তাহলে দেখেন কোথাকার পড়াশোনা কোথায় এসে লাগতেছে। উইলিয়াম ওয়াটসন এভাবে বলছে আমাদের, কিন্তু ওই কথা আজকে আমরা এখানে ইউজ করে ফেললাম। আসলে লিটারেচারের স্টুডেন্ট বাদে অন্য কোন ডিপার্টমেন্ট স্টুডেন্ট এগুলো কথা বলতে পারবে? তারা জানে কিছু? তারা জানে প্রকৃতি বলে কিভাবে শিক্ষা দেয়, প্রকৃতি আমাদের কিভাবে গাইড করে, প্রকৃতি আমাদের কিভাবে সেবা করে, বলতে পারবে তারা? ইজ ইট পসিবল? না কোয়াইট ইম্পসিবল। না ভাইয়া। জাস্ট আপনি বলতে পারবেন। ভাইয়া আদার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা শুধু ফার্স্ট ক্লাসে বলতে পারবে। হ্যাঁ, আপনি যা জানেন ওর ডিপার্টমেন্ট সম্পর্কে, আপনাকে ও যদি বলতে বলা হয় যে তুমি 1 ঘন্টা লেকচার দাও, কিছু বলতে পারবেন না। আর আপনাকে যদি বলতে বলা হয় ফার্স্ট ইয়ার থেকে 3rd ইয়ার পর্যন্ত আপনি লেকচার দিতে পারবেন, যে আমাদের অব স্টাডিজ রয়েছে, গিফট অফ দ্য মেজাই রয়েছে, ওখানে একটা গল্প রয়েছে, দ্য লাঞ্চিয়ন একটা গল্প রয়েছে, ওরা বলতে পারবে কিছু? পারবে না। জন্য গ্রহণযোগ্যতাটা আপনার বেশি হবে যখন আপনি ভালো একটা রেজাল্ট করবেন, ভালো একটা জায়গা যাবেন। সো বি কেয়ারফুল। তাহলে এই প্রকৃতি মূলত আমাদের শেখাচ্ছে, অর্থাৎ তাকে শেখাইলো কিভাবে ফার্ম করতে, চাষাবাদ করতে হবে। সে তো জীবনে চাষাবাদ করে নাই। অর্থাৎ মানুষ কিভাবে ব্যালেন্স করতেছে, মানুষ যে পরিবেশে যাক না কেন সে শিখে ফেলতেছে ব্যালেন্স করা, ভারসাম্য ঠিক রাখা। সিভিলাইজেশন থেকে সে নেচারের সাথে এটাকে ব্যালেন্স করছে। এক পর্যায়ে সে একটা এমন ফ্যামিলিতে ছিল এই কিছু করা লাগতো না তাকে। আরেক পর্যায়ে সে এমন জায়গায় গেল তাকে সবকিছু করতে হচ্ছে, সবকিছু শিখে যাচ্ছে সে। এই যে ব্যালেন্স করতেছে, এই জন্য বলতেছে যে স্ট্রাগল বিটুইন সিভিলাইজেশন এন্ড নেচার। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফেইথ এন্ড প্রভিডেন্স। ফেইথ বলতে বিশ্বাস, প্রভিডেন্স মানে হচ্ছে দূরদর্শিতা। একটা পর্যায়ে ক্রুশো মনে করতেছে, ভাবতেছে যে এই যে গড রয়েছে, গড সম্পর্কে ভাবতেছে যে তার জীবনের সাথে যে এত কিছু হচ্ছে এটা গড কি করতেছে, প্ল্যান মাফিক পরিচালনা করতেছে। এটা বিশ্বাস করতেছে সে, এটা সে কি বিশ্বাস করতেছে। এবং তার জীবনটা যেভাবে চলে যাচ্ছে, অর্থাৎ এত কিছুর পরেও তাকে গড একটা সুযোগ দিচ্ছে, চান্স দিচ্ছে কিনা? বারবার 2-3 বার সে প্রথমবার বেঁচে গেল, দ্বিতীয়বার একটা স্লেভ হিসেবে ছিল সেখান থেকেও বেঁচে গেল, তৃতীয়বার সবাই মারা গেল, শুধু সেই ব্যক্তিটাই বেঁচে থাকলো। তারপরে গড তাকে
গিভ হিম আ চান্স, তাকে একটা চান্স দিচ্ছে, সুযোগ দিচ্ছে। এই জন্য সে তাকে কি প্রে করা শুরু করে, প্রার্থনা করা শুরু করে, তার প্রতি যে তার ছোট্ট আশীর্বাদ রয়েছে, দোয়া রয়েছে, এটার জন্য সে তাকে প্রে করা শুরু করে যে গড তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রে করে, ক্লিয়ার? এবং ধীরে ধীরে সে আইল্যান্ডে স্পিরিচুয়ালি সে গ্রো করে, ডেইলি বাইবেল পড়ে, ফ্রাইডে কে ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে তাকে ওই দীক্ষিত করলো, তাকে গড সম্পর্কে অবগত করলো, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে, এগুলো সম্পর্কে অবগত করলো। তো এটা হচ্ছে ফেইথ এন্ড প্রভিডেন্স, গডের প্রতি বিশ্বাস এবং প্রভিডেন্স, দূরদর্শী, তার যে দূরদর্শী চিন্তা ভাবনা, এটা তারা এটা বোঝাচ্ছে। ক্লিয়ার? value of I mute করে নেন। কম্পেনিয়নশিপ বলতে আসলে কি? তার মানে দেখেন ভ্যালু অফ কম্পেনিয়নশিপ, কম্পেনিয়ন বলতে সঙ্গী, তার একটা সঙ্গী পেয়ে যায়। কোথায় পেয়ে যায়, কাকে পেয়ে যায়? এইখানে আমরা দেখবো ফ্রাইডে পেয়ে যায়। ফ্রাইডেকে যখন সে একাকী বাস করতেছে, তাহলে সে কেন বিশ্বাস করবে না গড প্ল্যান মাফিক তার জীবনে এই কাজগুলো করাচ্ছে? আমি খুব নিঃসঙ্গ মনে হচ্ছে আমার কাছে, এখন একজন সঙ্গীর প্রয়োজন, সেক্ষেত্রে কোনো না কোনো ভাবে ফ্রাইডেকে নিয়ে আসলো, ফ্রাইডে চলে আসলো। এই বিষয়টা ভ্যালু অফ কম্পিটেন্সিপ, আসলে ফ্রাইডের সাথে মিট করে সে, তারা খুব বন্ধু হয়, তারা একসাথে সব কাজ করে, তাদের রিলেশনশিপে ভালো একটা বন্ডিং রয়েছে। ক্লিয়ার? কে এটা কে? ভাইয়া আপনি মিউট করে দেন। ক্লাস করতে যায় কি মানুষজন ওয়াশরুমে যায় নাকি? মানে মোবাইল ফোন টেবিলে রাখা খাইতে যায় নাকি ওয়াশরুমে যায়? আমি বুঝি না। আমরা ডাকতেছি ওনারে, বলতেছি, তারপরে উনি শুনতেছে না। তার মানে আপনারা ক্লাস করার সময় কই থাকেন? মোবাইল একখানে রাইখা জয়েন কইরা অন্য জায়গায় যানগা, এরকমটা? হ্যাঁ না ভাইয়া হয়তো করে নাই। এরকমই তো বুঝতে আছি আপনাদের কাণ্ডকীর্তি। ওনারে ডাকা হচ্ছে, তারপরে উনি শুনতেছে না। তার মানে উনি কোথায়? মোবাইলের সাথে নাই ওনার। এটা হইলো? আমি কিভাবে বলবো যে আপনি ভালো রেজাল্ট করবেন? সম্ভব? ক্লাস টাইমে ক্লাস না করলে, মনোযোগ না থাকলে সম্ভব না। সুতরাং এই কাজগুলো করা যাবে না। যতটুকু কাজ করবেন মনোযোগ দিয়ে করবেন। ক্লাসটা 2 ঘন্টা হচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা ক্লাস করলে 1 ঘন্টা মনোযোগ দিয়ে করবেন, বাকি আধা ঘন্টা পরে করবেন। যখন আপনার পড়াশোনা করতে হয় কখন? যখন সব থেকে আপনার ব্রেইনের মধ্যে, মাথার মধ্যে কোনো চাপ নাই, আপনি একদম সুস্থ মস্তিষ্কে কোনো ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে না, তখন আপনি পড়াশোনাটা করবেন। এই জন্য অনেকে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পড়াশোনা করে না? শুনছেন না? করে না? জি ভাইয়া, অবাক করা কাণ্ড। একটা ব্যক্তি 4 ঘন্টা করলেই এনাফ, 4 ঘন্টায় সে কভার করতে পারবে। তার মানে এমন সময়টা আপনাকে চুজ করতে হবে যে সময় আপনার বাহ্যিক কোনো চাপ থাকবে না, বাহ্যিক কোনো চিন্তা থাকবে না। যখন এইগুলা থাকবে না, তখন আপনি নিমিষেই প্রতিটা জিনিস আপনার মাথায় ঢুকবে, খুব সহজে ঢুকবে। আমাদের পড়াশোনা মাথার মধ্যে ঢুকে না এই জন্যই যে আমাদের পড়তে বইলে আমরা নানান ধরনের চিন্তা ভাবনা করি। এই হলো সমস্যা। এই আপনাদের বহুত লাইভ লিসন দিচ্ছি, এগুলো আসলে বাস্তব কথা বলতেছি, আমি মিথ্যা কথা বলতেছি না, বাস্তব কথা বলতেছি। কাজে লাগবে এগুলো, দেখেন। জানি না এই কথাগুলো আপনাদের কারো কাছে শুনছেন কিনা। ভাইয়া পড়তে পড়তে ফোন হাতে নিলে আর পড়া হয় না। কারো কাছ থেকে শুনছেন কিনা কথাগুলো জানি না, কিন্তু আপনাদের যা উপদেশ দিয়েছি আমি এ পর্যন্ত প্রত্যেকটাই মানে রিয়েল, সত্যি বিষয়গুলা করে দেখবেন, বুঝতে পারবেন। আচ্ছা, ফাইনাল আইডিয়া এন্ড রিডিমশন। রিডিমশন মানে কি? মুক্তি। রিডিমশন মানে হচ্ছে মুক্তি, আইডিয়া ধারণা। অর্থাৎ ক্রুশো এখানে মূলত তার পূর্বের পাপের জন্য, তার অতীতের ভুলের জন্য মুক্তি কি
মনে করে ঈশ্বরের কাছে মুক্তি চায়। মুক্তি চায়, গডের কাছে মুক্তি চায়, এবং সে ঠিক করে এর থেকে এখন ভালো মানুষ হবে এবং এইরকম ভুল আর কখনো করবে না। এই জন্যই বলা হচ্ছে যে মানুষের যে পরিবর্তনটা, এই যে খারাপ মানুষ অনেক ভালো হয়ে যায়, হয়তো আমরা দেখি সমাজে অনেক ভালো মানুষ আবার খারাপ হয়ে যায়, এটাও দেখি, খারাপ মানুষ অনেক ভালো হয়ে যায়, পূর্বের যত ভুল করছে সবকিছু থেকে মাপ চেয়ে নিছে গডের কাছে, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে মাপ চেয়ে নিছে, তারপরে সে যেভাবে তিনি জীবন যাপন করতে বলছেন সেভাবে করছে, তার কথাবার্তা তার পবিত্র ধর্মীয় গ্রন্থে যেভাবে বলছে সেভাবে জীবন যাপন করতেছে। অর্থাৎ চেঞ্জ, এই যে পরিবর্তনটা খুবই ভালো একটা পরিবর্তন বা বেটার একটা চেঞ্জ বলতে পারি আমরা। পিপল চেঞ্জ ক্যান বি বিকাম বেটার, দিস ইজ রিডিমশন। অর্থাৎ এই মুক্তির মাধ্যমে মানুষ তার জীবনটাকে পরিবর্তন করতে পারে, এই মুক্তির মাধ্যমে তার জীবনের অতীতের ভুল ভ্রান্তি গুলো ভুলে গিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে পারে, ঠিক যেমনটা আমাদের রবিনসন ক্রুশো করেছিল। ঠিক বিষয়টা আমাদের এই যে নভেলটা রয়েছে, এই নভেলটা দ্বারা এই বিষয়টাই আমাদেরকে বোঝাচ্ছে, আমাদের লাইফ নিয়ে লিসন দিচ্ছে, আমাদেরকে মেসেজ দিচ্ছে একটা, যে আসলে এই ভুলগুলা করা যাবে না, এই ভুলের জন্য শাস্তি পেতে হবে। যদি কোনো জীবনে ভুল করেও থাকি তার মতো তো ভুল হবে না, সে যে ভুলগুলো করছে ওই রকমই যে হবে এমনটা তো না। যদি জীবনে কোনো ভুল করে থাকি সেখান থেকে আমাদের কি গডের কাছে যদি প্রার্থনা করি, গড আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি আমাদের মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন এবং ঠিক করবো যে পরবর্তীতে এরকম ভুল আর কখনো করব না। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। মোরাল অফ দ্য স্টোরি এই ছিল আমাদের আজকের আলোচনা। শর্ট কোশ্চেন গুলো একটু কষ্ট করে দেখে নিন, আমি ধারায় থাকতে পারতেছি না, পা গুলো প্রচন্ড ব্যথা করতেছে, কথাও বলতে ইচ্ছা করতেছে না, আর তারপরও একটু কষ্ট হলেও আপনাদের জন্য করতেছি, যাতে করে পরীক্ষাটা অ্যাটলিস্ট আপনারা ভালো দেন, ভালো একটা রেজাল্ট করেন, এটাই শুধু কামনা, আর কিছু না। জাস্ট ভাইয়া আরেকটা প্রশ্ন আছে মনে হয়। কি প্রশ্ন কোন? আপনার প্রশ্ন। আপনার কথা খুব স্লো আসতেছে, একটু জোরে বলেন। 8 নাম্বার প্রশ্ন। আমার উনি বলতেছে আরেকটা বড় প্রশ্ন বলছে আছে। আরেকটা প্রশ্ন বাকি আছে, 8 নাম্বারটা। আরেকটা প্রশ্ন কি আছে? মারি ডালা, মারি ফেলাবি আমারে, আমাকে মারার ইচ্ছা খুব আপনাদের। বাকি ক্লাসগুলো কে নিবে? আমি যদি বইরে যাই নাকি ওগুলো ক্লাস লাগবে না? ভাইয়া টাইরে তো হ্যাঁ ভাইয়া তাহলে আমরা মারা যাবো, আপনি ভাইয়া অ্যালাগরিক্যাল সিগনিফিকেন্স ওই জিনিসটা কি আর একটু বলেন? এমনি কোয়েশ্চেন অ্যান্সারটা বুঝছি, ওটা কি আচ্ছা, একটু আর একটু অ্যালেগরি জিনিসটা হচ্ছে কি বুঝছেন? আসলে রূপক অর্থ প্রদান করবে, যে আসলে বলছে একটা, ওইটা দ্বারাই যে অর্থটা প্রকাশ করবে ওই অর্থটা ওইটা না, আলাদা। যে দেখেন এই যে মুক্তির বিষয়টা আসলো, সব প্রশ্নটার উত্তরটা বুঝতে পারছেন? এখন নিজে রিয়ালাইজ করেন যে আসলে পুরো নভেলটা থেকে আমাকে মেসেজ দিচ্ছে কি, আমার বার্তাটা কি, যে কথাগুলো বলছি ওটা রিয়ালাইজ করেন, বুঝতে পারবেন। আপনি বুঝেন? দেখেন একটু চিন্তা করে দেখেন বুঝতে পারছেন কিনা। অ্যালেগরি মানে কি? রূপক, যেটা বলছে সেটা না বুঝিয়ে অন্যটা বোঝাবে, এই বিষয়টা। যে এই নভেলটা দ্বারা বা এই স্টোরিটা দ্বারা এই জিনিসগুলো বোঝাচ্ছে, যেগুলো আলোচনা করলাম এই জিনিসগুলো বোঝাচ্ছে। বুঝতে পারছেন? দেখেন তো। জি ভাইয়া। এই 8 নাম্বার কোশ্চেন যেটা আছে, ফ্রাইডে সার্চ এজ আ সিগনিফিক্যান্ট পারপাস ইন দ্য নভেল রবিনসন ক্রুশো, এখানে তো যেগুলো কথা বললাম ওই কথাগুলোই আছে, নিজে বললে তো হয়। কথা সরকার খুব কঠিন, পড়েন না, না বুঝলে আমরা বললেন পরে বুঝাই দেবো না, পরে নিয়েন, না পড়লে কথা যদি সমস্যা আমার বুঝিয়ে দিয়েন, দরকারে আরো ক্লাস নিব না, কি সমস্যা, ক্লাস নিতেই থাকবো, সমস্যা নাই তো। ভাইয়া কলোনিয়ালিজম আর ইম্পেরিয়ালিজম কি এক জিনিস না? কোনটা? মানে কলোনিয়ালিজম আর ইম্পেরিয়ালিজম বলতে তো এক জিনিসই বোঝায়, ঠিক না? জি, ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজম মানে হচ্ছে উপনিবেশবাদ, সেম জিনিস।
একই। আচ্ছা ভাইয়া। প্লান্টেশন সেম। আর কোন প্রশ্ন? না ভাইয়া, প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই। আর ভাইয়া নেক্সট এর গুলো আমার টম জোন্স ওগুলো কি আপনি পড়াবেন? ওগুলা ক্লাস আমি নিয়েছি। ওগুলা ক্লাস জাহিদ ভাই নিছে, মনে হয় টম জোন্স। না ভাই, গালিবার ট্রাভেলস হয়তো বা রিপন ভাই নিছে, উনি পড়াবে ওটা। ভাইয়া রিপন ভাইয়া ভাইয়া আপনি শেষ। পড়ান, হ্যাঁ আপনি পড়ায়েন, ওই ক্লাসগুলো নিয়েন। কে বলতেছেন? আরাফা বেস্ট আপনি বললেন না? মারুফা আক্তার, আমি নিব ওগুলো ক্লাস? নেন, এইভাবে নিলে তো অনেক বুঝি। এভাবে ক্লাস আর চান? রবিনসন, জি ভাইয়া। এভাবে ক্লাস চান? বাকি ভাইয়াদের মেসেজ করে বলেন ভাই আমাদের এভাবে ক্লাস নেন, গ্রুপে সবাই বলেন এভাবে ক্লাস নেন, তাহলে তো নেবে। আপনারা এখন শুনেন, আপনারা হচ্ছেন বাচ্চা আমাদের কাছে। কথাটা এরকম যে আসলে একটা কথা আছে না, মা শিশু না কাঁদলে মা দুধ দেয় না, এরকম একটা ব্যাপার আছে না? আপনারা যদি না বলেন, আপনারা যদি বুঝেন যে আসলে আমাদের এইভাবে লাভ হচ্ছে বেশি, তাহলে ভাইয়াদের বলেন এভাবে, কনভিন্স করেন ভাই আমাদের এইভাবে ক্লাস নেন, তাহলে ওনারা এভাবে ক্লাস নেবে, সমস্যা নাই তো। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? আর আপনারা যদি চুপচাপ থাকেন, আপনারা যদি ভয় করেন, তাহলে তো সমস্যা। নিঃসংকোচে বলবেন, কোনো ভয় ছাড়া। কারণ আমি চাইলে তো ভাবে ক্লাস নিতে পারতাম, আমি চাইলে নিতে পারতাম না? আমি নেইনি, কারণ আমার মনে হয় না যে আমি একটা যখন ক্লাস নিব, ইনিশিয়ালি আমাকে স্যাটিসফাইড হইতে হবে। আমাকে, আমি যদি স্যাটিসফাইড না হতে পারি, তা অ্যাজ আ টিচার হিসেবে, অ্যাজ আ গাইডার হিসেবে আমি কখনো মানে ভালো লাগবে না আমার, মানে কেমন জানি লাগবে আমার। দ্যাট ইজ ওয়াই আমি একটু বেশি পরিশ্রম হইলেও আমি এভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করি, বোর্ডের মধ্যে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। নিতান্তই যদি কোনোদিন সময় না থাকে বা কোনো ঝামেলা থাকে, তাহলে আমি স্কুলে ক্লাস নিই। আমি বলি না যে আমি নেই না, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্লাস বোর্ডে নেওয়ার জন্য, চেষ্টা করি। আপনারা বলবেন ভাইয়াদের কমেন্টস করবেন, ভাইয়া আমাদের এভাবে ক্লাস নেন, বোর্ডের মধ্যে আমাদের একটু পয়েন্ট পয়েন্ট করে বুঝিয়ে দেন, তাহলে আমাদের ইজি হবে। কারণ আমরা রিডিং তো এমনিতে পড়তে পারবো। ভাইয়ারা কি পড়ায়? রিডিং পড়ায় নাকি? আমি ক্লাস কিন্তু দেখি না অবশ্য। সমস্যা তো হয় না, কারো সমস্যা থাকলে তো বলতে বলে। আপনার এখন ভাইয়ারা তো ঠিকভাবেই বোঝায়, কথা হচ্ছে মানে এক একজনের পড়ানোর স্টাইল তো এক এক রকম। ভাইয়া তবে আপনি এভাবে পড়াচ্ছেন, এভাবে বুঝতেছি, কোনো সমস্যা নেই। জাহিদ ভাইয়া যেভাবে পড়ায় ওনার পড়া ওইভাবেই বুঝি, মানে সমস্যা হয় না আর কি। তাহলে তো ঠিকই আছে। ওনারাও ঠিকমতো প্রশ্ন তো করে। ভাইয়া আপনার ক্লাস করলে সবার কাছে আপনার ক্লাসই ভালো লাগে, রিপন ভাইয়ার ক্লাস করলে একটানা রিপন ভাইয়ার ক্লাসই ভালো লাগে, জাহিদ ভাইয়ার ক্লাস করলে একটানা ওনার ক্লাসই ভালো লাগে। এটা না, আপনারা কথা ঠিক, এটা চিন্তা করেন আপনারা যে আসলে আপনার ভালোটা কোথায় হচ্ছে, আপনার ফোকাসটা কোথায় ভালো হচ্ছে, এটা আপনাকে চিন্তা করতে হবে, ডিসাইড করতে হবে আপনাকে। কিন্তু একজন উনি বলে ফেলছেন, মারুফা আক্তার আপু উনি বলে ফেলছেন, না আপনি যে খারাপ কথা বলছেন তা কিন্তু না, আমি সাধুবাদ জানি আপনি এই কথাটা বলছেন আমাকে, আমি খুশি হয়েছি, সিরিয়াসলি আমি খুশি হয়েছি। যদি আরো 2-4 জন বলে আমি অখুশি হব না, আমি অখুশি। তিনি বুঝতে পারছেন, হয়তো বা তিনি এটা রিয়েলাইজ করছেন যে আসলে ভাইয়েরা যেভাবে পড়াচ্ছে, যদি আমি যদি রিডিং পড়ি হয়তো বা আমি বুঝতে পারবো। ভাইয়েরা যেহেতু লাইন টু লাইন পড়াচ্ছে, সেক্ষেত্রে আমার স্ক্রিনের মধ্যে অ্যাটেনশন থাকতেছে না, বোর্ডে যখন ক্লাস হবে তখন হয়তো বা অ্যাটেনশন বেশি থাকবে, আমি পয়েন্টগুলো দেখবো, ভালো করে বুঝবো, তারপরে আমি যখন প্রশ্ন পড়তে যাবো তখন আমার কাছে আরো ইজি মনে হবে। এই চিন্তা ভাবনা করে উনি কথাটা বলছেন, বাকিরা হয়তো ভাবে চিন্তা করে নাই এরকম বিষয়টা, তাই না আপু? জি ভাইয়া। আমাকে আরো 2-1 মেসেজ করছে যে ভাইয়া বাকি ক্লাসগুলো আপনি এইভাবে নেন, কেউ একজন বলছে লিঙ্গুইস্টিক ক্লাস আপনি নেন, যেভাবে বোর্ডে পড়াচ্ছেন এভাবে ক্লাস নেন। এই জন্য এই কথাগুলো আমাকে না বলে আপনারা ভাইয়াদের বলেন, যদি ভাইয়াদের বলেন তারা ওভাবে ক্লাস নেবে, আপনাদের যেভাবে ভালোটা হবে সেভাবে ক্লাসটা নেওয়া হবে, আপনারা যেভাবে ভালো বুঝবেন। এখন আমার মনে হইলো আপনি এইভাবে ভালো বুঝছেন, এখন অনেকে হয়তো বা চাচ্ছে, এখানে অনেকে আছে
যে মনে করতে পারে যে ভাইয়া লাইন টু লাইন পড়াই দিলে বেশি ভালো হয়, আছে না এরকম কেউ? অনেকে আছে, ভাইয়া থাকতেই পারে, বিভিন্ন মত থাকতে পারে। বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমার পার্সোনাল একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আমার কথা হলো এটা, আমার একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আমি স্যাটিসফাইড হবো তখন আমার স্টুডেন্টদের আমি যখন ভালোভাবে বুঝাইতে পারবো, তারা যখন বুঝতে পারবে আমি যেটা বুঝাচ্ছি সেটা ক্লিয়ারলি বুঝতে পারবে এবং সেটা তাদের মাথায় থাকবে। এবং আমি যখন এখানে ক্লাস নেব, দাঁড়ায় ক্লাস নেব, এখানে আমার আমি যে পরিশ্রম করতেছি, দাঁড়ায় আছি 1.5 ঘন্টা ধরে, আমার পরিশ্রমটাকে তার প্রায়োরিটি দিবে, তাদের অ্যাটেনশন থাকবে, মনোযোগ থাকবে, তারা কথা বলবে, কমিউনিকেট করবে আমার সাথে। আর যদি আমি স্ক্রিনের মধ্যে ক্লাস নিতাম, হয়তো আমার কিছু স্টুডেন্ট এখানে ঘুমায় যেত, তারা ঘুমায় যেত, চলে যেত। সেই কাজটা হয় না, এতে আমি আপনাদের কাছে থ্যাঙ্কফুল। চেষ্টা করব আমার যে ক্লাসগুলো আছে সবগুলা ক্লাসই বোর্ডে নেওয়ার জন্য, যদি কোনো প্রবলেম না থাকে বোর্ডে নেওয়ার চেষ্টা করব। ওকে, আর কারো কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, কে যেন বলছিল লিঙ্গুইস্টিক্স এর কথা, লিঙ্গুইস্টিক্স এখন ক্লাস নেওয়া সম্ভব না আপু, কারণ হচ্ছে লিঙ্গুইস্টিক্স ক্লাস নেই জাহিদ ভাইয়া, আমাদের ক্লাসগুলো ভাগ করে নেওয়া হয়েছে। ক্রিটিসিজম যেমন আমি নেই, ক্রিটিসিজম যদি ওনাকে আমি হুট করে বলি যে তুমি ক্লাস নাও ক্রিটিসিজমের, তাহলে কিন্তু ভাইয়া নিতে পারবে না, এত সহজে নিতে পারবে না, ওনাকে আরো এক্সট্রা পরিশ্রম করতে হবে। কারণ আমি তো ক্রিটিসিজমের টেক্সটগুলো আমি পড়ছি, উনি লিঙ্গুইস্টিক্স এর টেক্সটগুলো পড়ছে, এভাবে আসলে করা। এতদিন ধরে এখন যদি এক্সচেঞ্জ করতে যাই সেক্ষেত্রে একটু সময় লাগবে, এখন সম্ভব না, এখন কোনোভাবেই সম্ভব না, এই কম সময়ের মধ্যে সম্ভব না। হয়তোবা নেক্সট ইয়ার থেকে, নেক্সট যারা আসবে থার্ড ইয়ার তাদের বেলায় হতে পারে, কিন্তু আপনাদের বেলায় সম্ভব না এখন। টম জোন্স হ্যাঁ চালিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই, আমি নিতে পারবো, কিন্তু আমাকে এক্সট্রা করে আরো পরিশ্রম করতে হবে। ওটা নিয়ে তো আমি পড়ি নাই, আমি পড়ছি রবিনসন ক্রুশো, অরোনোকো, সিস্টেমস টু কনকুয়ার, 17 and 18th century non-fictional prose, literary criticism, এগুলো আমি পড়ছি। এই টেক্সট গুলো সম্পর্কে আমার আইডিয়া আছে, এগুলো সম্পর্কে আমার ধারণা আছে, এগুলো আমি ভালো বুঝাইতে পারবো, ওগুলো পারবো, কোনো সমস্যা নেই। ওগুলো তো আমার চর্চা করা হয় না, ওগুলো যখন আমি চর্চা করবো, পড়াশোনা করবো, তখন ওগুলো সম্পর্কে আমার আইডিয়া চলে আসবে, সমস্যা হবে না। কোনো ক্লাসে যে নিতে পারবো না এমনটা না, সব ক্লাসে নিতে পারবো। আপনাদের যতগুলো করছে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত যতগুলো আছে সবগুলাই নিতে পারবো, কিন্তু আগে থেকে আমাদের ভাগ করে নেওয়া হয়েছে যেহেতু, সেক্ষেত্রে এগুলোতে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, ওগুলোতে বেশি পড়াশোনা করা হয়। ওকে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আপনার সব ক্লাস নিতে চাইলে তো আপনার প্রেসার হয়ে যাবে, আর একজনের উপর এত প্রেসার করা তো ঠিক না। ওটা পুরো কোর্সটা চাইলে আমি নিতে পারবো, সমস্যা নেই। এখন সম্ভব হবে না, নেক্সট টাইম থেকে হইলে হতে পারে, কিন্তু এখন সম্ভব। ওকে, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে শেষ করে দিব। এই প্যারাটাই আপনি কালকে আপনার ক্লাস আছে ভাইয়া? হ্যাঁ, কালকে আপনার ক্লাস আছে? কালকে কত তারিখ? কালকে হচ্ছে 10 তারিখ। 10 তারিখ। কালকে আমার ক্লাস নেই মনে হয়, 11 তারিখ মনে হয় আছে নন ফিকশনাল প্রজেক্ট। আপনাদের কি গালিবার ট্রাভেলস পড়াইছে রিপন ভাইয়া? জি ভাইয়া পড়াইছে। জাহিদ ভাইয়া পড়াইছে টম জন্স? জি ভাইয়া। তাহলে তো শেষ হয়ে গেল, আর কি আছে বাকি এখানে? এখন পড়াই না, আগে হয়তো পড়াইছি। না, এখন রিভিশনে পড়াইছে কিনা? না না ভাইয়া, রিভিশনে তো পড়ানো হয় নাই ওইটা। আগে পড়াইছিল। রিভিশনে একটা পড়ানো হয় নাই গালিবার ট্রাভেলস অথবা টম জন্স? না ভাইয়া। তাহলে নিয়ে নিবে, ওগুলা নিয়ে নিবে। আমি 11 তারিখে দেখা যাক, আপনাদের সাথে দেখা হবে নন ফিকশনাল প্রজেক্ট ফ্রান্সিস বেকন শেষ করে দেবো একদিনে। তারপর হচ্ছে কি আছে আর, ফ্রান্সিস বেকন, দ্য লাইফ অফ কাউলে, ওখানে আরেকটা আছে এডিসন এন্ড স্টিলি, আর হচ্ছে এডমন্ড বার্কের ইস্ট ইন্ডিয়া বিল, স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল। আমি নেবো এগুলা। 11 তারিখ থেকে মনে শুরু। আর মাঝে মনে একটা ক্লাস পাবো আমরা, মাঝের ক্লাসটা সিস্টেমস টু কনকুয়ার একটু হালকা আলোচনা করে দিব, কারণ এর আগে প্রশ্নগুলো পয়েন্ট করে পড়াইছিলাম, ওই ক্লাসটা করলেই হয়ে যাবে। তারপর একটু আলোচনা করে দিব, সমস্যা নেই। যদি সমস্যা থাকে একটু, যে কয়েকদিন আছে আপনাদের 24 তারিখে পরীক্ষা না? একটু পড়ি ভালোভাবে, সবাই চেষ্টা করি, যেগুলো পড়ানো হচ্ছে এগুলো পড়েন, জাস্ট এগুলো পড়লে হবে। চেষ্টা করি একটু ভালো রেজাল্ট যদি হয়ে যায়, ভালো কিছু যদি করাই যায়, চেষ্টা করি সবাই মিলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ক্লাস নিতে পারি আপনাদের।
ওকে, তাহলে আজকে ওকে ভাইয়া। ভালো থাকুন সবাই, টাটা, বাই বাই। ভাইয়া নমস্কার, ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন।